তুই এত তর্ক করতে গেলি কেন নকশি? না জানি এখন আমাদের কত বড় ক্ষতি করে দেবে এরা। আমাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি যে আতিফাকে মুখ দেখাতে পারবো না। নকশি নিভু নিভু চোখে ক্ষীণ স্বরে বলে, তোমরা প্লিজ কেউ আমায় বিষ এনে দাও। আমি বিষ খেয়ে মরতে রাজি আছি, কিন্তু ওই পিশাচটার হাতে মরলে আমার আত্মা শান্তি পাবে না। নকশির কথায় কর্ণগোচর হয় মেহরাবের। রাগ হয় প্রচুর, তার রাগে গজগজ করতে থাকে। এই প্রথম কারো চোখে সে নিজের জন্য ভয়ের থেকে বেশি ঘেন্না এমন বহিঃপ্রকাশ দেখল। সে কিছুই মেনে নিতে পারছে না এটা। সে কিছুতেই মেনে নিতে পারছে না এটা। নিজেকে পরাজিত মনে হচ্ছে। মেহরাব চিৎকার করে তার লোকেদের আদেশ দেয়, যা, এক্ষুনি যা, যেখান থেকে পারবি যেই ডাক্তারকে পারবি ধরে নিয়ে আসবি। আসতে না চাইলে বেঁধে নিয়ে আসবি। বাট আমি আর 10 মিনিটের মধ্যে একজন ডাক্তারকে এখানে দেখতে চাই। মেহরাব কথাটা বলতে না বলতে তার ডান হাত খ্যাত কুদুস বলে ওঠে, চিন্তা করবেন না বস, আমি এক্ষুনি একটা ডাক্তার নিয়ে আসছি। চান্নু মান্নু, তোরা আমার সাথে চল। তিনজনে মিলে বিদায় নিতেই মেহরাব তাকায় নকশির দিকে। ব্যথায় কাতরাচ্ছে মেয়েটা, তবে ব্যথা থেকে ঘৃণা বেশি প্রতিফলিত হচ্ছে তার চেহারায়, যা মেহরাবের প্রতিটি লোমকূপে যেন আগুন লাগিয়ে দিচ্ছে। মেহরাব নিজের হাত শক্ত করে নেয়, মনে মনে প্রতিজ্ঞা করে বলে, এই মেয়েকে আমি উপযুক্ত শাস্তি দেবই। এর এত বড় সাহস যে আমার গায়ে হাত তোলে, আমার মুখে থুতু ছেটায়। এ যা অপরাধ করেছে তার জন্য মৃত্যুর শাস্তি যথেষ্ট নয়, বরঞ্চ আরও বড় কোনো শাস্তি ডিজার্ভ করে সে, যেই শাস্তি আমি ওকে দিয়েই ছাড়ব। মেহরাব ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে লাগলো। 10 মিনিট অতিবাহিত হতে না হতেই কুদ্দুসরা হাজির হলো, সাথে একজন ডক্টরও এনেছে। কুদ্দুস এসে প্রসন্ন চিত্তে বলল, এই যে ডাক্তার নিয়ে এসেছি বস, একটু দূরের একটা হাসপাতাল থেকে ধরে এনেছি। প্রথমে তো আসতেই চাইছিল না, পরে মাথায় বন্দুক ধরতেই রাজি হয়ে গেল। মেহরাব চোখ পাকিয়ে বলল, এটাকে বল ওই মেয়েটার চিকিৎসা করতে। মুস্কান ইতিমধ্যে নকশির আঘাতের স্থানে জীবাণুনাশক লাগিয়ে সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে। ডক্টর এগিয়ে এসে সেই ব্যান্ডেজ খুলতে চাইলে নকশি প্রতিবাদ করে বলে, চলে যান আপনি, আমার কারো দয়া লাগবে না। জুতা মেরে গরদান হচ্ছে। ডক্টর অসহায় চোখে মেহরাবের দিকে তাকাতেই সে বন্দুক তাক করলো ডক্টরের দিকে। অগত্যা তিনি বাধ্য হয়ে অনুনয়ের সুরে বলল, প্লিজ কোঅপারেট করুন, ঘরে আমার বউ বাচ্চা আছে। আপনি যদি কোঅপারেট না করেন তাহলে এই লোকটা আমার শেষ করে দেবে। মেহরাবের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে ডক্টরকে নিজের হাত বাড়িয়ে দিল নকশি। ডক্টর ক্ষতস্থান পর্যবেক্ষণ করে বলল, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে, নাহলে বড় ইনফেকশনের আশঙ্কা আছে। নকশি প্রতিবাদী সুরে বলল, আমি মরে যাব, তবু যাব না কোথাও। নকশির এমন তেরা কথা শুনে মেহরাব অনেক বেশি রাগান্বিত হয়। এগিয়ে এসে জোরপূর্বক কোলে তুলে নেয় নকশিকে। গজরে উঠে বলে, তুমি যাবে না তো তোমার ঘাড় যাবে। বলেই হনহন করে হাঁটতে শুরু করে। নকশিকে কোলে তুলে নিয়ে যেতে থাকে মেহরাব, আর নকশি সমানে চেঁচাতে থাকে। মেহরাবের শার্টের কলার খামচে ধরে বলে, ছেড়ে দিন আমায়, আমি আপনার সাথে কোথাও যাব না। নকশির কথায় কর্ণপাত করার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করে না মেহরাব। সে এক প্রকার জোর করেই বেচারি মেয়েটাকে নিজের গাড়িতে নিয়ে গিয়ে বসায়, অতঃপর গাড়িতে করে ওকে হসপিটালে নিয়ে যায়। গাড়ি থামিয়ে আবারও কোলে তুলে নেয়। নকশি শুধু চোখ পাকিয়ে দেখতে থাকে। নকশিকে হাসপাতালে নিয়ে আসার পরই তার চিকিৎসা শুরু হয়। মেহরাব বাইরে অপেক্ষার মান আছে। এর মধ্যে কুদ্দুস চলে আসে সেখানে। কুদ্দুসের সাথে আরিফ আতিকা চৌধুরীও চলে আসে। কুদ্দুস মেহরাবের কাছে এসে বলে, বস, মেয়েটার কি খবর? ভিতরে অপারেশন চলছে। এদিকে আরিফ এগিয়ে এসে মেহরাবের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলে, মেয়েটার সঙ্গে এমন কেন করলেন আপনি? যদি ওর কিছু হয়ে যায় না তো আমি আপনাকে ছাড়ব না। মেহরাব তাচ্ছিলের হেসে বলে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? কি ক্ষমতা আছে তোর? এইটুকু একটা ছেলে আমার কাছে কৈফিয়ত চাস?
এই কুদ্দুস, এটাকে আমার সামনে থেকে সরাতো। কুদ্দুস আরিফকে ঠেলে দূরে নিয়ে যায়। মেহরাব নিজের হাত ঘড়িতে সময় দেখতে লাগে। ওদিকে আতিকা চৌধুরী অপারেশন থিয়েটারের সামনে উপস্থিত হয়ে কান্নাকাটি শুরু করে দেন। মেহরাব প্রচুর বিরক্ত হয় এতে, চোখ মুখ কুঁচকে বলে, এই মহিলাদের কান্না একদম সহ্য করা যায় না, অসহ্য একেবারে। কিছুক্ষণের মধ্যে ডক্টর বেরিয়ে আসেন। ডক্টর বেরোতেই আতিকা চৌধুরী তাকে প্রশ্ন করেন, কি অবস্থা ওর? ভয়ের কিছু নেই, আমরা ক্ষতস্থান ভালো করে ওয়াশ করে দিয়েছি। গলিটা বাইরে বেরিয়ে যাওয়ায় অনেক বেশি ব্লাডিং হয়েছে। নাও শি ইজ ফাইন। সব কিছু ঠিক থাকলে 2-1 দিনই বাড়িতে ফিরতে পারবেন। আতিকা চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ডক্টর চলে যেতে নিলে প্রশ্ন করেন, আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। ডক্টরের কথা কানে আসতে মেহরাব এক প্রকার ছুটে চলে আসে। আতিকা চৌধুরীকে পাশ কাটিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। মেহরাবকে দেখে নকশি ঘেনায় চোখ সরিয়ে নেয়। মেহরাবের এটা একদম ভালো লাগে না। মেহরাব নকশির পাশে আসে, তার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বলে, আমাকে অনেক অপমান করেছো তুমি মেয়ে, এখন তোমাকে তার দাম দিতে হবে। নকশি দাঁতের দাঁত চেপে বলে, আপনাকে ঘৃণা করি আমি, এত বেশি ঘৃণা করি যে আপনার প্রতি ভয়ও কাজ করে না। জানেন এখন আমার কি ইচ্ছে করছে আপনাকে শেষ করে দিই। মেহরাব নকশির কথাগুলো সহ্য করতে পারল না। তার মনে প্রতিশোধের বাসনা আরও তীব্রভাবে জেগে উঠল। তাই বলল, এবার দেখ আমি কি করি। আমাকে ঘৃণা করতো, এবার আমাকেই মেনে নিতে হবে তোমায়। মানে এসব কি বলছেন আপনি? আর এটা খুব শীঘ্রই বুঝবে, আপাতত রেস্ট নাও। নকশি চোখ বুজে শুয়েছিল বিছানায়। আজ সকালে সে হসপিটাল থেকে আরিফদের বাড়িতে ফিরে এসেছে। বেশ অবাক হয়েছে সে যখন আরিফ আর আতিকা চৌধুরী তাকে এই বাড়িতে নিয়ে আসলো। পরে জানতে পারলো মেহরাব নাকি তাদের এই বাড়িতে কিছুদিন থাকার অনুমতি দিয়েছে। নকশি বুঝলো না ওই নির্দয় শয়তানটার হঠাৎ এমন দয়া কেন দেখালো। এই পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? সেটাই ভাবছিল সে। এমন সময় হঠাৎ করে নকশির রুমে প্রবেশ করলো মুস্কান। তাকে ভীষণ মলিন লাগছিল। নকশি মুস্কানকে দেখেই বলে ওঠে, আরে ভাবি, ভেতরে এসো। মুস্কান রুমে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়ে। নকশি হতবাক হয়ে যায় মুস্কানের এই কান্না দেখে, তাকে শুধায়। কি হয়েছে ভাবি, তুমি এভাবে কাঁদছো কেন? মুস্কান গোছাতে গোছাতে বলে, ওই মেহরাব হোসেনের লোকেরা তোমার আরিফ ভাইয়াকে তুলে নিয়ে গেছে। জানি না তোমার ভাগ্যে কি আছে। তোমার ভাইয়াকে সহি সালামত ফিরে পাবে তো? নকশি আবার ঘৃণা হয় ওই লোকটার ওপর। মুস্কানকে অভয় দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমরা আইনের সাহায্য নেব। দেখি ওই মেহরাব হোসেনের হাত কত লম্বা। আইনের ঊর্ধ্বে কেউ নেই, তুমি দেখে নেবে, আইন ওকে উপযুক্ত শাস্তি দেবে। মুস্কান তড়িঘড়ি করে বলে, না, এই কাজ ভুলেও করা যাবে না। এমন করলে ওরা আরিফকে মেরে ফেলবে। তাহলে আমরা কি করব ভাবি? ওই জালিমদের অত্যাচারের মুখ বুঝে মেনে নেব? এখন তুমি শুধু আমাদের সাহায্য করতে পারো, রক্ষা করতে পারো এই সমস্যা থেকে। আমি কিভাবে? তুমি আগে আমাকে কথা দাও, তুমি আমাদের সাহায্য করবে। তুমি শুধু আমাকে বলো কি করতে হবে। আরিফ ভাইকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি। মুস্কান নকশির হাতে একটা চিরকুট দিয়ে বলল, এই নাও, ওই মেহরাব হোসেনের লোক বলে গেছে যদি আরিফকে বাঁচাতে চাই তাহলে তোমাকে যেন ওই ঠিকানায় পাঠিয়ে দিই। তুমি প্লিজ ওখানে গিয়ে দেখো যদি কিছু করতে পারো। আমি এক্ষুনি যাচ্ছি। নকশি উঠে যাবে এমন সময় আতিকা চৌধুরী এসে থামিয়ে দিলেন তাকে। বললেন, থাম নকশি, তোর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমাদের সমস্যার মধ্যে আমরা তোকে এইভাবে জড়াতে পারি না। এসব তুমি কি বলছো খালামণি? আমি কি তোমাদের কেউ নই? আর তাছাড়া আমার জন্যই হয়তো তোমরা এত বড় বিপদে পড়েছ। আমি যদি সেদিন ওই মেহরাব হোসেনের মুখে মুখে তর্ক না করতাম তাহলে উনি তোমাদের বাড়ি থেকে বের করে দিয়ে ক্ষান্ত হতেন। কিন্তু তার জন্য আজ ওরা আরিফ ভাইয়াকে ধরে নিয়ে গেছে, তার জীবন হুমকির মুখে। এমন সময় আমি বসে থাকতে পারবো না। তুমি আমাকে আটকেও না খালামণি, আমার জন্য দোয়া করিও যেন আরিফ ভাইয়াকে নিয়ে সহি সালামত ফিরতে পারবি।
আতিকা চৌধুরী তাকে আটকানোর অনেক চেষ্টা করেও বৃথা হলেন। নকশি জোর করে বেরিয়ে গেল। আতিকা চৌধুরী মুস্কানকে বললেন, কি দরকার ছিল ওকে এসব বলার? এখন যদি মেয়েটার কোনো বিপদ হয়? আমি যা করছি আরিফকে রক্ষা করার জন্যই করছি ম্যাডাম। আমার কাছে সবার আগে আমার স্বামীর জীবন। সেই জন্য তুমি এমন স্বার্থপর হতে পারলে? আমি তো বরাবরই স্বার্থপর ছিলাম, ছোটবেলা থেকেই আদর ভালোবাসা বঞ্চিত। এখন যখন ভালোবাসার মানুষ পেয়েছি তখন কোনো কিছুর বিনিময়ে তাকে হারাতে পারবো না। আতিকা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। চিরকুটে উল্লেখিত ঠিকানায় এসে উপস্থিত হলো নকশি। অতঃপর চিৎকার করে মেহরাবকে ডাকতে লাগলো। মেহরাব কিছু সময়ের মধ্যেই হাজির হয়ে বলল। এই তো আমি এসে গেছি। নকশি ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আরিফ ভাই কোথায়? আরিফ ভাইকে ভালো ভালো ছেড়ে দিন, নয়তো আমি। কাম ডাউন, মেয়েদের এত রাগলে চলে না। তোমার আরিফ ভাই একদম ঠিক আছে। আমি ওকে একদম সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে দিব, এমনকি ওদের বাড়ি ওদেরকে ফিরিয়েও দিব। নকশির চোখ চকচক করে উঠল। সে বলল, আপনি সত্যি এমনটা করবেন? হ্যাঁ, তবে এত খুশির কিছু নেই। আমি এসব কিছু একটা শর্তেই করব। আমার শর্ত হলো মেহরাবকে বিয়ে করতে হবে। এমন কথা শুনে নকশি চূড়ান্ত পর্যায়ে হতবাক হয়ে গেল। সে জীবনে এমন পরিস্থিতিতে পড়বে সেটা কল্পনাতেও ছিল না। শেষ পর্যন্ত কিনা একটা গুন্ডাকে বিয়ে করবে? না, আর কিছুই ভাবতে পারছে না নকশি। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। নকশি মেহরাবের মুখের ওপর না করে দিয়ে বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করবো না, এমনকি আপনি যদি পৃথিবীর শেষ পুরুষও হন তাও না। নকশির এই প্রত্যাখ্যান মেহরাবের মাথায় আগুন জ্বালিয়ে দিল যেন। মেহরাব এখন অনেকটাই নিজের নিয়ন্ত্রণের বাইরে। একদম শূন্য থেকে এত বড় একজন মাফিয়া হওয়ার পর থেকেই তার মধ্যে অহমনের জন্ম নিয়েছে। প্রত্যাখ্যান, অপমান এসব একদমই সহ্য হয় না। মেহরাব মনে করে তার যেটা চাই সেটা সে যা কিছুর বিনিময়ে হোক না কেন আদায় করে নেবে। তাই তো নকশি এভাবে মুখের ওপর না বলে দেওয়ায় চরম ক্ষেপে গেল। কুদ্দুসের নাম ধরে চিৎকার করতে লাগলো। কুদ্দুস হাজির হতেই আদেশ দিল, যাও, ওই আরিফকে এখানে নিয়ে আসো। কুদ্দুস এত বেগে ছুটে গেল, অতঃপর হাত পা বাঁধা আহত আরিফকে নিয়ে এলো। বেচারাকে দেখেই বোঝা যাচ্ছে তাকে অনেক মারধর করা হয়েছে। নকশির প্রাণ কেঁপে উঠল আরিফকে এই অবস্থায় দেখে। শত হোক সে তো এক সময় ভীষণ ভালোবাসতো এই মানুষটাকে, তাই তার এই কষ্ট সহ্য করতে পারল না যেন। পাশাপাশি মেহরাবের প্রতি ঘৃণার পরিমাণও বাড়ল। মেহরাব আরিফকে দেখা মাত্রই এগিয়ে গেল তার কাছে। আরিফের মাথায় গিয়ে নিজের রিভলভার ঠেকিয়ে নকশির উদ্দেশ্যে বলল, তোমার সিদ্ধান্তের উপর এর জীবন মরণ নির্ভর করছে, তাই যা সিদ্ধান্ত নিবে ভেবে চিন্তে নাও। নকশির চোখ বড় বড় হয়ে গেল। তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এই মুহূর্তে ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নিজের জীবন নাকি আরিফের জীবন, কোনটাকে রক্ষা করবে সে? যদি আজ নিজের কথা ভাবে স্বার্থপরতা করে তাহলে আরিফকে হয়তো এই মেহরাব মেরে ফেলবে। আবার যদি এই মেহরাবের প্রস্তাব মেনে নেয় তাহলে হয়তো আরিফ বেঁচে যাবে, কিন্তু তার জীবনটা যে জ্যান্ত লাশে পরিণত হবে। নকশি চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করতে থাকে। আল্লাহর কাছে সাহায্য চায় এই বিপদ থেকে রক্ষার জন্য। এরই মধ্যে মেহরাব আরিফের মাথায় শক্ত করে রিভলভারটা ধরে বেশ জোরালোভাবে বলে, আমি 1 থেকে 3 গুনব। এর মধ্যে যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তো ভালো, আর না হলে। আরিফ নকশির উদ্দেশ্যে বলে, তুই আমার কথা ভাবছিস না, নকশি? এই শয়তানটা যাই বলুক, তুই এর কথা শুনিস না। আমার যা হয়ে যাক। মেহরাব কাউন্টিং করা শুরু করে দেয়। 1, 2 এবং বলেই বন্দুকের গুলি ভরে নেয়। এরপর গুলি চালাতে যাবে ঠিক সময়ই নকশি চোখ বন্ধ করা অবস্থায় বলে ওঠে, থামুন, আমি আপনার শর্তটা মেনে নিলাম, আপনাকে বিয়ে। প্লিজ প্লিজ আরিফ ভাই কিছু করবেন না।
মেহরাবের মুখে বিজয়ের হাসি। সে বন্দুকটা বিশেষ কায়দায় ঘোরাতে ঘোরাতে বলে, এই তো আব আয়া না ঈদ পাহাড় কি নিচে। আরিফ নকশির উদ্দেশ্যে বলে, এটা তুই কি করলি নকশি? আমার কথা ভাবতে গিয়ে তুই নিচের এত বড় সর্বনাশ করলি। নকশি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে আরিফের দিকে। তার অক্ষি কোটরে জমে আছে অশ্রুবিন্দু, যা হয়তো যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। কাজী সাহেব এসে বসে আছেন, অপেক্ষা করছেন পাত্রপাত্রী আসার। সময় যেন কাটছেই না, এই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গেল সেই মহেন্দ্রক্ষণ। কালো রঙের একটা শেরওয়ানি পরে হাজির হলো মেহরাব। তার লম্বা ফর্সা বলিষ্ঠ সুঠান দেহে বেশ ফুটেছে শেরওয়ানিটা। মেহরাবকে এই রূপে দেখে মুক্ত হয়ে কুদ্দুস বলে ওঠে, বস, আপনাকে তো একদম হিরোদের মতো লাগছে। সত্যি আজ আমি আপনাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। মেহরাব গম্ভীর স্বরে বলে। ও কোথায়? এরই মধ্যে কিছু মেয়ে নকশিকে এনে হাজির করে। এই মেয়েগুলোকে কুদ্দুস এনেছে। এরাই মূলত নকশিকে সাজিয়েছে। লাল রঙের বেনারসি অলংকার, হালকা মেকআপ সব মিলিয়ে নকশিকে অপরূপ সুন্দরী লাগছিল। তার সৌন্দর্য যে কাউকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে মেহরাব এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। এমনিতেও সে তো নকশির প্রতি কোনো মুগ্ধতা থেকে তাকে বিয়ে করছে না। এই বিয়েটা শুধু নকশিকে উচিত শিক্ষা দেবার জন্য করেছে। নকশিকে মেহরাবের একদম পাশে এনে বসানো হয়। নকশি মেহরাবের পাশে বসেই দাঁতের দাঁত চেপে বলে, কি দরকার ছিল এসব নাটকের? মানে কি বলতে চাইছো তুমি? আপনি কেন এইভাবে পার্লার থেকে মেয়ে এনে আমাকে সাজালেন? এসবের কি খুব দরকার ছিল? তুমি চুপ করো। আমি হলাম এই শহরের 1 নম্বর মাফিয়া। তোমার কি মনে হয় আমি সাধারণভাবে বিয়ে করব? একেবারেই না। যদি পরিস্থিতি ঠিক থাকতো তো মহা সমারোহে। এত আড়ম্বর দিয়ে কি হবে? এই বিয়েটা কি কোনো বিয়ে নাকি? ঠিক বলেছ তুমি, এটা কোনো বিয়ে নয়, এটা হলো তোমার জন্য শাস্তি। কে কাকে শাস্তি দেয় সেটা তো পরেই দেখা যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, 6 মাসের মধ্যে আপনি আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমিও এটা চ্যালেঞ্জ করে বলছি, তোমাকে আজীবন এই ভালোবাসাহীন অনুভূতি নিয়ে আমার সাথেই জীবনযাপন করতে হবে। এটাই তোমার শাস্তি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। অতঃপর নকশিকে কবুল বলতে বলেন। নকশির এই মুহূর্তে ভীষণ কান্না পায়। নিজের বাবা মার কথা মনে পড়ে ভীষণ। চোখ বন্ধ করে নেয় সে। অতঃপর কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কবুল। আতিফা বেগম আরিফদের বাড়িতে এসে বসে আছেন। আতিফা বেগমের থেকে সব কিছু শুনে তিনি হাহাজানি শুরু করে দিয়েছেন। বলেছেন, এটা কি হলো আপা? আমি তো আমার মেয়েকে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম, আর এসব কি হয়ে গেল? আচ্ছা, ওই গুন্ডাটা আমার মেয়ের কোনো ক্ষতি করে দেবে না তো? তুই চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এমন সময় আরিফ বাড়িতে প্রবেশ করলো। তাকে দেখেই পাগলের মতো ছুটে গেলেন আতিফা বেগম। অস্থির গলায় বললেন, আমার মেয়ে, আমার নকশি কোথায় আরিফ? আম্মু, নকশির স্বর শুনে সামনে তাকান আতিফা বেগম। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, তুই ঠিক আছিস মা? আমি তো তোর জন্য চিন্তায় ছিলাম, কিন্তু তোর এই অবস্থা কেন? এই বেনারসি গহনা এসব কেন পরেছিস তুই? পেছন থেকে মেহরাব বলে ওঠে, এখন থেকে নকশি আমার স্ত্রী, আমি বিয়ে করেছি ওকে। আতিফা বেগম একেবারে বিস্মিত হয়ে যান। নকশিকে নিশ্চুপ দেখে বলে, এসবের মানে কি? আমাদের জন্য দোয়া করবেন শাশুড়ি আম্মা, আমরা যেন সুখী হই। আমি এই বিয়ে মানি না। আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না তুমি। মেহরাব নকশির হাত শক্ত করে ধরে বলে, আমার সাথে নকশির বিয়ে হয়েছে, আপনি মানুন বা না মানুন তাতে কিচ্ছু যায় আসে না। নকশি আমার সাথে চলো। ছাড়ুন আমায়, আমি যাব না। মেহরাব এক প্রকার টানতে টানতে নকশিকে নিয়ে যেতে থাকে। নকশি হাজার চেষ্টা করেও আটকাতে পারে না।
নকশিকে নিয়ে নিজের বাড়িতে আসলো মেহরাব। নকশি এখানে এসে মোটেই খুশি হলো না। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে মনের অবস্থা। মেহরাব নকশিকে উদ্দেশ্য করে বলল, দেখে নাও, আজ থেকে এটাই তোমার বন্দিশালা। মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে তোমার মুক্তি নেই। নকশি দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে বলল, আমার চ্যালেঞ্জের কথা ভুলে যাবেন না। আমি যখন বলেছি 6 মাসের মধ্যে আপনার থেকে মুক্তি পাবো, তখন পাবোই। মেহরাব তার ছেলের হাসি হাসে। এর মধ্যেই হঠাৎ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে একটি মেয়ে। নকশি মেয়েটার দিকে তাকালো। তার সমবয়সী হবে এই মেয়েটা, কিন্তু সে বুঝতে পারছে না যে এই মেয়েটা কে। মেয়েটি এগিয়ে এসে মেহরাবের দিকে হতবাকের মতো তাকিয়ে থাকলো। অতঃপর নকশিকে পরখ করে নিয়ে শুধোলো। এই মেয়েটা কে ভাইয়া? মেহরাব জবাব দিয়ে বলল, ও হলো নকশি, আমি ওকে বিয়ে করেছি। তার মানে আজ থেকে ও তোর ভাবি মোনালিসা। লিসা নকশির দিকে একবার আরও বিস্ময়ের সাথে তাকালো। কণ্ঠে বিস্মিত ফুটিয়ে বলল, তুমি হঠাৎ কিভাবে বিয়ে করে নিলে ভাইয়া? আর এই মেয়েটা কে? কোন স্ট্যাটাস থেকে বিলং করে বলো তো? মাম কি এই বিয়েটা মেনে নিবে? এর কণ্ঠে কাঠিন্য এনে বলল, তোর মমের মানা না মানায় আমার কিছু যায় আসে না। আমি ওকে বিয়ে করেছি, ও আমার বউ। আর কিছু জানার আছে তোর? মোনালিসার খারাপ লাগলো। থতমত মুখ করে নিয়ে বলল, তুমি মমকে কেন সবসময় এভাবে বলো ভাইয়া? আমার খুব খারাপ লাগে। যা, নকশিকে নিয়ে আমার রুমে যা। নকশি সাথে সাথেই প্রতিবাদ জানিয়ে বলল, আমি মোটেই আপনার রুমে থাকবো না। তুমি আমার বউ, তাই তোমাকে আমার রুমেই থাকতে হবে। আপনি কি ভেবেছেন আমি আপনার সব কথা মেনে নেব নাকি? চুপ, একটা কথা হবে না। আমার কথাই শেষ কথা। মোনালিসা, ওকে নিয়ে যা। মোনালিসা গম্ভীর মুখে নকশির সামনে এসে বলল। আসুন ভাবি। নকশি আর কোনো কথা না বাড়িয়ে মোনালিসার সাথে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে কয়েক পা এগিয়ে যেতেই মোনালিসা হঠাৎ করে থেমে গিয়ে নকশিকে বলল, একটা কথা শুনুন ভাবি, ভাইয়ের সাথে এমনভাবে কথা বলবেন না। মম পর্যন্ত তাকে সমীহ করে চলে, সেখানে আপনি নতুন বউ হয়ে এসে সবাইকে এক পাল্লায় মাখবেন না। আমি মুখ বুঝে সব মেনে নেওয়ার মতো মেয়ে নই। ইজ দ্যাট ক্লিয়ার? ইউ আর সো গুড। জানি না ভাইয়া কি দেখে আপনাকে বিয়ে করলো। আপনি সুন্দর তো আছেনই, কিন্তু আপনার থেকে কত সুন্দরী মেয়ে ভাইয়ের পিছনে ঘরে প্রতিদিন। তো আমি কি করব? আপনার ভাইয়াকে বলুন যত খুশি সুন্দরী মেয়েদের বিয়ে করতে। এমনিতেও উনি আমার সাথে কখনো স্বাভাবিক সংসার করতে পারবেন না। ওনাকে আমি হেট করি। এই বিয়েও আমি মানি না। উনি জোর করে চায়। মোনালিসার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টেড লাগতে লাগলো। সে কিছু একটা ভেবে বলল, আপনার সাথে ভাইয়ের বিয়েটা কিভাবে হলো? সেটা আপনার ভাইয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি অনেক টায়ার্ড, এত খোশ গল্প করার টাইম নেই। মোনালিসার মুখ ছোট হয়ে গেল। সে আর কোনো কথা না বলে নকশিকে নিয়ে চলে গেল মেহরাবের রুমের দিকে। মুস্কান চুপচাপ রুহিকে কোলে নিয়ে রুমে বসে আছে। রুহি একটু আগেই ঘুমিয়েছে। হঠাৎ করে আরিফ রুমে আসলো। মুস্কানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, কেন করলেন আপনি এমনটা? কি করলাম আমি? নকশিকে এভাবে বিপদের মুখে ঠেলে দিলে আপনি? এতটা স্বার্থপর কি করে হলেন মুস্কান? মুস্কান শান্ত দৃষ্টিতে তাকালো। রুহিকে শুইয়ে দিয়ে বলল, হ্যাঁ, আপনি আমাকে ব্লেম করুন। এছাড়া কি পারেন আপনি বলুন? আমি আপনাকে ব্লেম করছি না, আমি জাস্ট... আপনাকে আর কিছু বলতে হবে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ। হয়তো আমার ভাগ্যে সুখ নেই। এমন ভাববেন না মুস্কান। কেন ভাববো না? আপনি নিজেই ভেবে দেখুন, বিয়ের পর একটা মেয়ে যেমন স্বাভাবিক জীবন পায়, আমি কি তেমন পেয়েছি? না, পাইনি। আপনি আমার সেই সুযোগ দেননি। স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক হয়নি আমাদের মাঝে। না হয়েছে দেহের মিল আর না হৃদয়ের। শুধু একটার পর একটা ঝামেলাই হয়ে গেছে। মানুষের লাইফ এমন হতে পারে না। কেউ এমন লাইফ ডিজার্ভ করে না। তো কি চান আপনি? একটা স্বাভাবিক সম্পর্ক। আরিফ মুস্কানের দিকে এগিয়ে এলো। মুস্কানের গালে মৃদু স্পর্শ করলো। অধর ছুঁয়ে দিল তার কপালে। মুস্কানের পুরো শরীর কেঁপে উঠল। আরিফ মুস্কানের অধরে অধর ছুঁয়ে দিল।
ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হতে লাগলো। নিজের শার্ট খুলতে যাবে এমন সময় মুস্কান বলল, আমি এভাবে কিছু চাইনি। আমি চেয়েছি যেদিন আমাদের হৃদয়ের সন্ধি হবে সেদিন। আমি আর ওয়েট করতে পারবো না মুস্কান। আমি আপনাকে অনেক বেশি ফিল করছি। আপনার থেকে দূরে থাকা পসিবল নয়। প্লিজ আমাকে আটকাবেন না। আরিফের কণ্ঠ স্পষ্ট অনুরোধ। মুস্কান আর বাধা দিল না। আরিফ মুস্কানকে গভীরভাবে স্পর্শ করতে লাগলো। ধীরে ধীরে তারা একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগলো। এতদিনে যেন তাদের সম্পর্ক সত্যিকারের অর্থে পূর্ণতা অর্জন করলো। নকশি মেহরাবের রুমে বসে হাঁসফাঁস করছে। একদমই ভালো লাগছে না তার। বিরক্ত নিয়ে সে বলল, জানি না আমার জীবনে হঠাৎ এই কোন ঝড় এলো। এই বাড়ি থেকে বের হতে পারলে বাঁচি বাস। সেটা তো আর হবে না মিসেস নকশি। মেহরাবের কণ্ঠ শুনে তার দিকে তাকাতেই নকশি শক্ত কণ্ঠে বলল, হয় আর না হয় তা তো সামনেই দেখা যাবে। আপনি আমার দেওয়া চ্যালেঞ্জটা ভুলবেন না শুধু। বারবার মনে করাতে হবে না, আমার স্মৃতিশক্তি এতটাও কাঁচা নয়। তো যাই হোক, এখন শুরু করা যাক। শুরু করা যাক মানে কি? হ্যাঁ, অসভ্য লোক কোথাকার। আমি বিয়েই মানি না আর বাসর করবো ভাবছেন আপনি? কখনো না। আপনার মতো লোককে আমি আমার দেহ মন কিচ্ছু দেব না। মেহরাব ভাব নিয়ে বলল, আমি সেই টাইপের পুরুষ নই যে মেয়েদের উপর জোর করে তাদের সাথে ঘনিষ্ঠ হব। তুমি যতদিন নিজে থেকে চাইবে না ততদিন আমি তোমার কাছে যাব না। বাট আমি শিওর একদিন তুমি আমার কাছে নিজে থেকে আসতে চাইবে। সেদিন তোমাকে এসব কিছুর জবাব দেব। ওই স্বপ্নই দেখুন খালি ঘুমিয়ে ঘুমিয়ে। আপনার এই স্বপ্ন কোনো দিন পূরণ হবার নয় মিস্টার। আমি মরে যাব তবু আপনাকে চাইবো না। সেটা তো সময়ই বলে দেবে। বলে মেহরাব নিজের বিছানায় শুয়ে পড়ল। সাথে সাথেই নকশি উঠে গিয়ে ডিজার্ভে শুয়ে পড়ল। মেহরাব কিছু বলল না, নিজের মতোই শুয়ে ঘুমিয়ে পড়ল। নকশি নিজের জামা কাপড় গোছাচ্ছিল। এমন সময় রুমে আসলো মেহরাব। নকশি মেহরাবকে দেখে বিরক্ত হলো খুব। তার দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজ করতে লাগলো। মেহরাব হঠাৎ করে নকশির হাত ধরে নিল। নকশি রাগান্বিত স্বরে বলল, আমার হাত ধরেছেন কেন? আমার সাথে নিচে চলুন। কেন যাব আমি? আমি বলেছি তাই। বলেই নকশিকে জোরপূর্বক নিয়ে যেতে লাগলো। নকশি কিছুই বুঝে উঠতে পারল না যে সকাল সকাল এ আবার কি কাহিনী। সে শুধু বিরক্ত হয়ে তাকিয়ে রইল আর মেহরাবের সাথে যেতে লাগলো। মেহরাব নকশিকে তাদের ড্রয়িং রুমে নিয়ে আসলো। অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা একজন নারীকে বলল, এই নিন, আপনি যাকে দেখতে চেয়েছিলেন সে এসে গেছে। মানালি বেগম মেহরাবের মা। বেশ স্বার্থপর আর লোভী মহিলা, সাথে বেশ অহংকারীও। নকশিকে আপাদমস্তক ভালো করে পরখ করে নিয়ে তিনি বললেন, রিয়েলি তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো? কি এমন স্পেশাল পেয়েছো এর মাঝে? এর থেকে কত সুন্দরী মেয়ে। আপনার এসব বাজে কথা আমি শুনতে চাই না। আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে এমন কথা বললে আমি মোটেই সহ্য করব না। ওর সাথে কিন্তু আমারও সম্মান জড়িয়ে আছে। মেহরাবের মুখে এমন কথা শুনে নকশি বেশ অবাক হলো। এমনটা মোটেও আশা করেনি সে। মেহরাব কিনা তার হয়ে প্রতিবাদ করছে। একটু ভালো লাগা কাজ করছিল তার মনে। তবে মেহরাবের করা ব্যবহারগুলো মনে করতেই সব ভালো লাগা মিলিয়ে গেল। নকশি শক্ত মুখ করে দাঁড়িয়ে রইল। তার এমনিতেও কারো সাপোর্টের প্রয়োজন নেই। সে এমন অবলা মেয়েদের মধ্যে পড়ে না যাদের হয়ে অন্য কাউকে কথা বলতে হয়। নিজের হয়ে সে নিজেই কথা বলতে পারে। তাই নকশি ঠিক করেই নিল এরপর এই মোনালি বেগম কোনো অপমানজনক কথা বললে সে যোগ্য জবাব দেবে। মোনালি বেগম নকশিকে খোঁচা দেওয়ার কথায় প্রস্তুত ছিলেন। তাই তো তিনি বললেন, এই মেয়েকে দেখো তো, মিডিল ক্লাস ঘরের মনে হচ্ছে। কীরকম সাধারণ সাজসজ্জা। প্যারিস থেকে ফিরে এসে যে এমন একটা মেয়েকে নিজের একমাত্র ছেলের বউ হিসেবে দেখব ভাবিনি। নকশি উদ্বিগ্নহীন কণ্ঠে বলল, হ্যাঁ, আমি মিডল ক্লাস বিলং করি। আমার সাজসজ্জা এমনই। আপনাদের মতো মুখে এত চং মেখে ঘুরি না আমি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করো? তোমাকে তো আমি। বলেই যেই না নকশি গায়ে হাত তুলতে যাবে তার আগে মেহরাব তার মায়ের হাত ধরে নেয়। চোখ রাঙিয়ে বলে, এই ভুল আর দ্বিতীয়বার করবেন না আশা করি। ও আমার বউ। ওকে যখন আমি বিয়ে করেছি তখন ওর সম্মান রক্ষার দায়িত্ব আমার।
এখনও আমারই অংশ, তাই আমার সামনে এই স্পর্ধা দেখাবেন না। না হলে এতদিন জন্মদাত্রী হিসেবে আপনাকে যেটুকু সম্মান দিয়েছি সেটুকু আর পাবেন না। মেহরাব, তুমি এই বাইরের ও বাইরের কোনো মেয়ে নয়, ও আমার বউ। কান খুলে শুনে রাখুন। মোনালিসা সেখানে হাজির হয়। এসব অশান্তি আজ করতে পেরে সে বলে, মেহরাব তাচ্ছিল্যের হেসে বলে, কিভাবে আর থাকবেন? নিশ্চয়ই ওখানে গিয়েও নতুন কোনো বয়ফ্রেন্ড জুটিয়েছিলেন। মোনালি বেগম বেশ লজ্জায় পড়ে যান। তার নিজের চরিত্র সম্পর্কে তিনি নিজেও বেশ ভালো জানেন। তিনি মোটো ধোয়া তুলসী পাতা নন। তবুও এভাবে একটা বাইরের মেয়ের সামনে যখন তার ছেলে তাকে এভাবে বলছে তখন খারাপ লাগাই কথা। তাই মোনালি বেগম বেশ কড়া গলায় বললেন, আমার সম্পর্কে এমন কথা বলবে না একদম। তোমাকে কিছু বলি না জন্য বলার মতো মুখ কি আপনার আছে? মেহরাবের এই একটা কথাতেই চুপ করতে বাধ্য হন মোনালি বেগম। মুস্কান আজ বেশ তাড়াতাড়ি মেডিকেল থেকে বাড়িতে ফিরল। আজ কেন জানি তার আরিফের সাথে বেশি সময় কাটাতে ইচ্ছা করছে। মনে মনে নানান পরিকল্পনা করে নিল সে। এরপর বাড়িতে আসতেই সে হতবাক হয়ে গেল। কুজন আজ অনেক দিন পর এসেছে। মুস্কানকে দেখে শুকনো মুখে এগিয়ে এলো। মুস্কান সামান্য হেসে শুধল, কেমন আছো কুজন ভাইয়া? ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমার বিয়ে হয়ে গেছে মুস্কান। মুস্কান হতবাক হয়ে তাকিয়ে রইল কুজনের দিকে। সে ভাবতেই পারছে না কিছুই। হঠাৎ কিভাবে বিয়েটা হলো? সে তো এ ব্যাপারে কিছুই জানলো না। মনে নানান রকম প্রশ্ন ঘুরছিল। তাই মুস্কান জবাবে আশায় কুজনের দিকে তাকায়। কুজন কান্না মিশ্রিত গলায় বলে, আমাদের ভার্সিটির একটা মেয়ে আমায় ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে জানিস। আজ ভার্সিটিতে কালচারাল প্রোগ্রাম চলছিল, আর উর্মি নামের ওই মেয়েটাও সেখানে উপস্থিত ছিল। উর্মি আগে থেকেই আমাকে পছন্দ করত, অনেকবার প্রপোজও করেছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। আজ হঠাৎ করেই ও আমাকে জরুরি কথা বলার জন্য নিরিবিলি জায়গায় ডাকে। তারপর হঠাৎ করে আমাকে নিজের কাছে টেনে নিয়ে জোরপূর্বক আমার ঠোঁটে। এমন সময় আমাদের ভার্সিটির কিছু ছেলে মেয়ে সেখানে হাজির হয়। সেই সময় উর্মি আমাকেই দোষী বানিয়ে নিজে ভিকটিম সেজে বসে থাকে। ব্যাপারটা অনেক দূর আগায়। কিছু ছেলে আমার গায়ে হাতও তোলে। আরিফ, চয়ন, আবির মানে আমার বন্ধুরাও আমাকে বিশ্বাস করছিল না। শেষ পর্যন্ত ভার্সিটির উপাচার্যের কানে কথাগুলো যায়। তিনি আমাদের দুজনের পরিবারের লোককেই ডেকে পাঠায়। আমি সবার সামনে নিজেকে নির্দোষ দাবি করি, কিন্তু ওই উর্মি ন্যাকা কান্না করে যে নাটক করেছিল সেটাই সবাই বিশ্বাস করে নেয়। আর আমার বাবা মাকেও বিভিন্ন অসম্মানজনক কথা শুনতে হয়। ওই উর্মির মা বাবা পুলিশ কেস করার হুমকি দেয়। আম্মু সেই সময় ওদের পা পর্যন্ত ধরতে গেছিল। টুকু বলেই কান্নায় ভেঙে পড়তে লাগলো কুজন। মুস্কানের ভীষণ খারাপ লাগতে লাগলো। কুজন আবারও বলল, এরপর নাকি ওই উর্মি নামের মেয়েটা শর্ত দেয় যে যদি কুজন তাকে বিয়ে করে কেবলমাত্র তাহলেই বিষয়টা মিটমাট হবে, না হয়তো কোর্ট অবধি যাবে। তখন কুজনের বাবা নাকি ভয় পেয়ে যান, তাই রাজি হয়ে যান সেই শর্তে। কুজন এই বিয়ে করতে চায়নি। তখন তার মা বাবা আত্মহত্যা করার হুমকি দিয়ে তাকে রাজি করায়। এসব কথা শুনে মুস্কান অনেক বেশি হতবাক হয়। তার কি বলা উচিত সেটা বুঝতে পারে না। কুজন হঠাৎ করেই মুস্কানের হাত ধরে নিয়ে বলে, আমি জানি এই পৃথিবীর আর কেউ আমাকে বিশ্বাস না করলেও তুই করবি। জানিস ওই সময় না আমার একটা মেন্টাল সাপোর্ট প্রয়োজন। তুই বল না মুস্কান, তুই কি বিশ্বাস করিস যে আমি এমন একটা কাজ করতে পারি? মুস্কান কিছু বলতে যাবে কি তার আগেই আরিফ চলে আসে। কুজনকে দেখে রেগে তেড়ে আসে। খুব ক্রুদ্ধস্বরে বলে, এই চরিত্রহীন লম্পটটা এখানে কি করছে? একে এখান থেকে বের করে দাও। বলেই সেই না কুজনের কাছে আসতে যাবে, সেই সময় মুস্কান ঢাল হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কুজন ভাই আগে কিছু বলবে না? আমার মনে হয় উনি নির্দোষ। এটা তুমি কি বলছো মুস্কান? তুমি জানো না ও কি করেছে?
আমি সব জানি, ওকে ফাঁসানো হয়েছে। এ নিশ্চয়ই কোনো মিথ্যে গল্প বলেছে। আমরা সবাই নিজ চোখে দেখেছি। চোখের দেখা সবসময় সত্যি হয় না। আরিফ, মুস্কান ও কুজন পাশাপাশি বসে রয়েছে। মুস্কান কুজনকে পুরো দমে বিশ্বাস করছে। সে আরিফকেও নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে কুজন নির্দোষ। মুস্কানের কথা এবং কুজনের বারবার নিজেকে নিরপরাধ দাবি করায় আরিফও গলে গেল। তারও মনে হতে লাগলো ওই উর্মি নামের মেয়েটা চক্রান্ত সব। তাই তিনজনে মিলে এই পরিকল্পনা করতে লাগলো যে কিভাবে ওই উর্মির মুখোশ খুলে দেবে সবার সামনে। আরিফ বলে, এখন যদি উর্মির সব সত্যি সামনে এসেও যায় তাহলেই বা কি করার? উর্মির সাথে তো কুজনের বিয়ে হয়ে গেছে। কুজন সাথে সাথেই বলে ওঠে, আমি এই বিয়েটা মানি না। আমার সাথে প্রতারণা হয়েছে। সব সত্যি সামনে এলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। মুস্কান সামান্য চিন্তার ভাব করে বলে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো কুজন ভাইয়া। তোমার সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখন চাইলেও তুমি ওকে ডিভোর্স দিতে পারবে না। কম করে হলেও 6 মাস ওর সাথে সংসার করতে হবে। 6 মাস তো দূর, 6 সেকেন্ডও ওই ঠকবাজ মেয়ের সাথে থাকবো না আমি। আরিফ ও মুস্কান একে অপরের দিকে তাকালো। আরিফ কুজনের কাঁধে হাত রেখে বলল, তুই কি করবি সেটা তোর সিদ্ধান্ত। তবে আপাতত তোকে সব ধরনের সাহায্য আমরা করব, যাতে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস। কুজন অনেকটাই নিশ্চিন্ত হয়। এতক্ষণ নিজেকে যতটা একা মনে হয়েছিল, এখন নিজের ওপর ঠিক ততটাই ভরসা জন্ম নেয়। মনে হয় এখন সে নিজেকে নিরপরাধ সাব্যস্ত করতে পারবে, আর ওই মিথ্যাবাদী ঠকবাজ উর্মিকেও উচিত শিক্ষা দেবে। উর্মি নিজের রুমে বসে আছে শান্ত হয়ে। তার মনের মেজাজ এখন অনেকটাই স্বাভাবিক। যা চেয়েছিল আজ তাই হাসিল করে নিয়েছে সে। তাই তার আনন্দের সীমা নেই। মনে মনে নিজের তারিফ করে বলে, বুদ্ধি থাকা দরকার তো, আমার মতোই থাকুক। এমন বুদ্ধি যে কেউ তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের করে পাবে। উর্মি যখন নিজেই জয় নিয়ে ভাবতে ব্যস্ত, তখন রুমে চলে আসে কুজন। এসেই রক্তচক্ষু নিক্ষেপ করে উর্মির দিকে। উর্মি ভয়ে পাশাপাশি ভীষণ আনন্দও পায়। অবশেষে এতক্ষণ পর কুজনের দেখা পেল। কুজন সেই সরাসরি উর্মিকে বলে, উর্মি, কেন আমাকে এভাবে ফাঁসালে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি ফাঁসিয়েছি মানে? এসব কি বলছো তুমি কুজন? আমরা একে অপরকে ভালোবাসি। জাস্ট শ্যাট আপ। আর একটা নাটকও করবে না তুমি। এখানে তো বাইরের কেউ নেই। এখন অন্তত নিজের দোষটা স্বীকার করো। উর্মি মনে মনে হাসে। সে তো এত বোকা নয়। উর্মি জানে এখন হয়তো কুজন কোনোভাবে তার মুখ থেকে সত্য বের করতে চাইছে, হয়তো তার কথা রেকর্ড করতে চায়। এই জন্য তো নিজের নাটক বজায় রেখেই বলল, গোটা দুনিয়ার সামনে যা বলেছি এখানেও তাই বলবো কুজন। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু তুমি সেটা স্বীকার করতে চাও না। তবে সেদিন অনুষ্ঠানে আমার কাছে এসে তো তুমি এটাই প্রমাণ করে দিলে যে তুমি আমায়। উর্মির এহনো কথায় ভীষণ রেগে যায় কুজন। নিজের ফোনেই উর্মির সব কথা রেকর্ড করার ফন্দি করেছিল সে। কিন্তু চালাক উর্মি সবটা বুঝে গিয়ে এমন পাল্টা চাল চাললো, যার ফলে কুজন রেগে গিয়ে নিজের ফোন পকেট থেকে বের করে আছাড় দেয়। অতঃপর তেড়ে যায় উর্মির দিকে। উর্মির গলা টিপে ধরে বলে, শয়তান মেয়ে, তুই কি ভেবেছিস এরকম নাটক করে আমার জীবনে স্থান পাবি? কখনোই না। আমি তোকে কেবল আর কেবল ঘৃণাই করি। উর্মি চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে বলে, একসময় তুমিও আমাকে ভালোবাসতে বাধ্য হবে, দেখে নিও। এমন হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তবু তোর মতো বেহায়া নিজের লাইফে মেনে নেব না। বলেই কুজন রুম থেকে বেরিয়ে যায়। এদিকে উর্মি কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। সে নিজেই বলতে থাকে, আমি কি কোনো ভুল করেছি? না, আমি কোনো ভুল করিনি। প্রেম ও যুদ্ধে সব কিছুই জায়েজ। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাই আমি ঠিক করেছি, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যত নিচে নামতে হয় নামবো। তবুও আমি কুজনের ভালোবাসা আদায় করে ছাড়বো, আর এটাই আমার প্রতিজ্ঞা।
বলেই সংকল্পবদ্ধ হয় উর্মি। এক না এক সময় সে নিশ্চয়ই তার প্রেমিক পুরুষের মন জয় করবে, আর এটার জন্য তাকে যাই করতে হোক না কেন সে করবে। তবুও নিজের প্রেমিক পুরুষের মনে প্রেমের বীজ রোপণ করবেই। উর্মি নিজের চোখের জল মুছে নিল, আয়নার সামনে দাঁড়িয়ে বলল, এবার গোটা দুনিয়া সবাই দেখবে একটা মেয়ে প্রেমে পাগল হয়ে গেলে কতটা নিচে নামতে পারে, কতটা ডেসপারেট হতে পারে কাউকে পাওয়ার জন্য। কুজন ব্যালকনিতে বসে সিগারেটে ফু দিতে ব্যস্ত। ভীষণ বিরক্ত লাগছে আজ তার। হঠাৎ করে জীবন এভাবে বদলে যাওয়ার কারণে সে মোটেও ভালো নেই। বিশেষ করে এই উর্মি মেয়েটাকে নিজের চারপাশে একদম সহ্য হচ্ছে না তার। এই জন্যই চেষ্টা করছে যথাসম্ভব দূরে থাকার। হঠাৎ করে উর্মি ব্যালকনিতে এসে কুজনকে সিগারেট খেতে দেখে নাকে হাত দিয়ে বলে, ছি ছি, তোমাকে আমি ভদ্র ছেলে ভেবেছিলাম কুজন, আর তুমি কি না সিগারেট খাও? চুপ কর, তোর জন্য আমাকে এই বদভ্যাস বেছে নিতে হলো। জীবনের যেই সিগারেট ছুঁইনি আজ তোর জন্য ইচ্ছে করছে তোকে জানে মেরে দিই, তবুও বোধ হয় আমার রুহ শান্তি পাবে না। তোমার আমাকে জানে মারতে হবে না কুজন, যখন সময় হবে দেখবে আল্লাহ ঠিকই আমার জান কবজ করে নিবে, তখন আবার তুমি আফসোস করো না। আফসোস মাই ফুট, তুই মরে গেলে আমি আরও আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করব। উর্মির বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। তার ভালোবাসার মানুষ কিনা তার মৃত্যু কামনা করছে, ব্যাপারটা ভীষণ বেদনাদায়ক। উর্মির বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। সেও আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আল্লাহ, দুজনের এই দোয়া তুমি কবুল করে নাও। এতটা ঘৃণা নিয়ে আমি সত্যি বাঁচতে চাই না। হ্যাঁ, আমার পন্থা হয়তো ভুল, কিন্তু ওর প্রতি আমার ভালোবাসাটা মোটেও ভুল ছিল না। আমি সত্যিই ওকে ভীষণ ভালোবাসি, তাই তো নিজের আদর্শের বিরুদ্ধে গিয়েও এতটা নিচে নামলাম শুধু ওকে পাওয়ার জন্য। আমি হয়তো অপরাধ করেছি, কিন্তু যা করেছি শুধু আর শুধু নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য, তাই আমার কোনো আফসোস নেই। এইদিকে কুজন উর্মিকে দেখে ভীষণ রাগ জমে মনে, তাই সে নিজের জ্বলন্ত সিগারেট তার পেটে জোরপূর্বক ধরে। উর্মি চেঁচিয়ে ওঠে। কুজন নিজের স্বস্তি ফিরে পেয়ে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। উর্মির পেটের অনেকখানি জায়গা পুড়ে গেছে। কুজনের একটু অপরাধ বোধ হলেও উর্মির করা অন্যায়ের কথা মনে পড়তেই সে বলে, যা হয়েছে একদম ঠিক হয়েছে। ও আমাকে যে যন্ত্রণার মধ্যে ফেলেছে তার তুলনায় এটা কিছুই না। এইদিকে উর্মি কাঁদতে কাঁদতে ব্যালকনি থেকে বিদায় নেয়। মেহরাবের সাথে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে নকশি বুঝতে পারছে না। টানা কয়েকদিন একসাথে থাকার পর নকশির মনে মেহরাবের জন্য যতটা তিক্ততা ছিল তার কিছুটা হলেও লাঘব হয়েছে। আর হবে নাই বা কেন, প্রতি পদে পদে মেহরাব যেভাবে নকশিকে সাপোর্ট করে, নিজের মায়ের সব অপমানজনক কথার বিপক্ষে গিয়ে তার হয়ে কথা বলে, এইসব নকশির মনে একটা সুন্দর চিন্তা ভাবনার সৃষ্টি করেছে। যদিও বা এখনও সে মেহরাবকে মন থেকে পুরোপুরি মেনে নিতে পারেনি, কিন্তু তবুও আগের মতো এতটা ঘৃণাও করতে পারছে না। নকশি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই দেখতে পায় মেহরাব তৈরি হয়ে কোথায় বের হচ্ছে। নকশি সেই দিকে বিশেষ একটা খেয়াল না করে বিছানায় এসে বসলো। বিছানায় বসতে না চাইতেও তার নজর চলে গেল মেহরাবের দিকে। মেহরাব এমনিতেই যথেষ্ট সুদর্শন। উপরোক্ত যখন ড্রেসিং টেবিলের সামনে সাজছিল তখন তাকে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। নকশি বুঝতে পারছিল না এটা কি হচ্ছিল তার সাথে। মনে মনে নিজেই নিজেকে তিরস্কার করে বলে, এসব আমি কি ভাবছি? ওই মাফিয়াকে নিয়ে এমন ভাবনার শোভা পায় না। আমার এমন ভাবলে চলবে না। মনে মনে এমন ভাবনা করলেও বাস্তবটা যেন সম্পূর্ণ ভিন্ন। নকশি চাইলেও আর আগের মতো মেহরাবকে ঘৃণা করতে পারছিল না, বরং অন্যরকম এক ভালো লাগা অনুভূতি খেলে যাচ্ছিল তার মনে। অন্যদিকে মেহরাবও আর চোখে দেখে যাচ্ছিল, আর চোখেও দেখতে পাওয়া যাবে নকশির প্রতি একরাশ মুগ্ধতা। তবে কি এই ভিন্ন দুই হৃদয়ের সন্ধি হতে আর বেশি দেরি নেই? মেহরাব সম্পূর্ণ তৈরি হয়ে নকশির সম্মুখে এসে বলে,
আমি আজ একটা জরুরি কাজে শহরের বাইরে যাচ্ছি, 2-3 দিন পর ফিরবো। তুমি নিজের যত্ন নিও। নকশি ঘাড় তাড়ামো করে বলে। আমি কোনো ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, বুঝলেন? মেহরাবের কেন জানি নকশির মুখ থেকে এমন তিক্ত কথা শুনে রাগের বদলে তৃপ্তি ব্যথা অনুভূত হয়। সে জানে না এমন হচ্ছে কেন। কিছুদিন আগেও তো নকশি এমন তেজালো কথা তার গায়ে আগুন জ্বালিয়ে দিত, অথচ এখন এসব কথা তার মনে বিষাদ সিদ্ধ জন্ম দেয়। এমন কেন জানি মেহরাবের ধীরে ধীরে তার মনের অনুভূতিগুলো উপলব্ধি করতে পারছে। তার মনে নকশির প্রতি যে ভাবনা, তা যে পরিবর্তন ঘটেছে ধীরে ধীরে, সেটা এখন স্পষ্ট হয়ে ওঠে তার কাছে। যেই মেয়েটা এক সময় উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিল, এখন কি না তারই প্রেমে পড়ে গেছে। ব্যাপারটা বেশ দারুণ লাগলো মেহরাবের কাছে। সাথে সাথে সে নিজের মনের সব পরিকল্পনাও করে নিল। মেহরাব নকশির রাগী মুখের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে মনে মনে বলল, এই মেহেরাব হারতে শেখেনি নকশি, কিন্তু তোমার প্রেমে হেরে গেছে। তবে না, আমি হার স্বীকার করব না, বরঞ্চ তোমাকে নিজের করে নেব। এর জন্য যা করা দরকার আমি করব। আমাকে শুধু একবার ফিরে আসতে দাও, তারপর আমি তোমার মন জয়ের মিশনে নেমে পড়ব। এমন ভাবনা ভেবে মেহরাব নীরবে প্রস্থান করলো। মেহরাব বেরিয়ে যাওয়ার পরই নকশি করুণ দৃষ্টিতে তাকায় দরজার দিকে। তখনই মেহরাবকে ওভাবে কঠিন করে কথা বললেও এখন তার মোটেও ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে যাওয়ার সময় এমন কঠিন কথা না বললেও ভালো হতো। এমন ভাবনায় মনে আসতেই সে নিজেকে বুঝ দিল। না, আমি যা করেছি একদম ঠিক করেছি। ওই মাফিয়া এমনই ব্যবহার ডিজার্ভ করে, বরঞ্চ আমার উচিত ছিল আরও খারাপ ভাষা প্রয়োগ করা। উর্মির মন আজ ভীষণ অস্থির হয়ে রয়েছে। আজ সকাল থেকে এমন হচ্ছে তার সাথে। বারবার মনে হচ্ছে কোনো বিপদ হতে চলেছে। এমন ভাবনার পাশে থেকে উর্মি কুজনদের বাড়িতে রান্নাঘরে গেল। কাবেরী বেগম রান্নায় ব্যস্ত ছিলেন। উর্মিকে দেখে তিনি মৃদু হাসলেন। আসলে এই কদিনে উর্মির সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তার। প্রথম দিকে যদিও বা তিনি উর্মিকে একদমই সহ্য করতে পারতেন না। বারবার মনে হতো এই মেয়ে তার ছেলের সাথে ছলনা করেছে, কিন্তু তারপরও এই মেয়েটির মিষ্টি ব্যবহার আর আচরণ দেখে বেশি দিন দূরে ঠেলে রাখতে পারেননি তিনি। এখন তিনিও চান কুজনের সাথে উর্মির সম্পর্ক ভালো হয়ে যাক। উর্মি রান্নাঘরে আসতেই তিনি হেসে বললেন, এসো উর্মি। উর্মি এসে কাবেরী বেগমের উদ্দেশ্যে বললেন, আচ্ছা আন্টি, এই পৃথিবীতে কেউ কোনো খারাপ কাজ করলে তার শাস্তি এই দুনিয়াতেই পেতে হয়, তাই না? কাবেরী বেগম রান্নার দিক থেকে মনোযোগ সরিয়ে উর্মির দিকে তাকিয়ে বললেন। হঠাৎ এই প্রশ্ন করছো যে? উর্মি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আন্টি। ভালো খারাপ সব কিছুর পার্থক্য ভুলে গিয়েছিলাম কুজনকে নিজের করে পাওয়ার জন্য। আমার উপায়টা ভুল ছিল। আমার উচিত ছিল ভালোবেসে ওর মন জয় করার চেষ্টা করা, কিন্তু আমি সেটা করিনি। আমি ভুল পথ বেছে নিয়েছি, আর তার ফলও এই 5 মাস ধরে ভোগ করে চলেছি। 5 মাসে কুজন একবারও আমার সাথে ভালো ব্যবহার করেনি, সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেছে। অনেক সময় তো গায়েও হাত দিয়েছে। আমি বুঝি এইসবই ডিজার্ভ করি, কিন্তু ও যে একটা কথা বারবার জোর দিয়ে বলেছে যে আর 1 মাস পর আমায় ডিভোর্স দেবে। এমনটা আমি হতে দিতে চাই না আন্টি। আমি ওর থেকে আলাদা হতে চাই না। আমি কুজনের স্ত্রী হয়ে থাকতে চাই। যদি ওর স্ত্রী হয়ে বাঁচতে না পারি, তাহলে ওর স্ত্রী হয়ে মরতে চাই। চুপ করো উর্মি, এমন কথা বলতে নেই। তুমি যা করেছো তা কোনো ভুল নয়, অন্যায়। এই জন্য আমিও প্রথম দিকে তোমায় মেনে নিতে পারিনি, তবে এখন দেখো আমি তোমার উপর নরম হয়েছি। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা একদিন কুজনও তোমার উপর নরম হবে। কুজনকেই তো এই বিষয়টা নিয়ে বেশি সাফার করতে হয়েছে, তাই তো সবটা স্বাভাবিকভাবে মানতে পারছে না। তবে দেখে নিও, এক সময় ও তোমাকে ঠিক নিজের স্ত্রী হিসেবে মেনে নিবে। আমার মনে হয় না এই সৌভাগ্যটা হবে।
বলেই উর্মি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এমন সময় কুজন রান্নাঘরে প্রবেশ করছিল। উর্মিকে দেখে বিরক্তির দৃষ্টি ফেলে তাকে পাশ কাটিয়ে চলে যায়। উর্মি মাথা নিচু করে নেয়। কুজনের চোখের দিকে তাকালে যে সে নিজের জন্য ঘৃণা ছাড়া কিছুই দেখতে পায় না। ভীষণ কষ্ট হয় তার। কুজন রান্নাঘরে গিয়ে কাবেরী বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আমি একটু শাহবাগের ওইদিকে যাচ্ছি। ওখানে কেন? শুনলাম তো শাহবাগে নাকি কিসব আন্দোলন হচ্ছে। আমি সেই আন্দোলনেই যোগ দিতে যাচ্ছি। তুই কি পাগল হয়ে গেলি নাকি কুজন? ওখানে গেলে তো কত বিপদ হতে পারে জানিস না? আমি একদম ঠিক আছি আম্মু। বিপদের ভয়ে পিছিয়ে থাকে কাপুরুষেরা, আমি তেমন নই। কাবেরী বেগম এরপর কুজনকে আটকানোর আরও অনেক চেষ্টা করেন, কিন্তু কুজন আর তার কোনো কথা না শুনেই বেরিয়ে যায়। যাওয়ার সময় উর্মি পেছন থেকে বলে ওঠে, না গেলে হয় না? তোর পরামর্শ চেয়েছি আমি। উর্মি দমে যায়। বিকেল 4:46। টিভি খুলে বসতেই উর্মি ব্রেকিং নিউজ দেখতে, শাহবাগের আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা, এমনকি উপর মহল থেকে নাকি গুলি করারও আদেশ দেওয়া হয়েছে। এই নিউজটা দেখে উর্মির প্রাণ কেঁপে ওঠে। মনে পড়ে গেল কুজনের কথা ভেবেই দুশ্চিন্তা হলো খুব। উর্মি আর থাকতে পারল না। নিউজটা দেখে ছুটে বাড়ির থেকে বের হলো। বিভিন্ন অটোরিকশায় সিএনজি করে শাহবাগ যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ ওইদিকে যেতে চাইলো না। শেষে একজন সিএনজি চালক বেশি টাকার বিনিময়ে শাহবাগ থেকে কিছুটা দূরে নিয়ে যেতে রাজি হলো। উর্মি সেই সিএনজিতে উঠল। শাহবাগের কাছাকাছি এসে ভাড়া মিটিয়ে নেমে পড়ল। অতঃপর জোরে ছুট লাগালো। ছুটতে বার কয়েক হোঁচট খেয়ে পড়ল, তবুও থামলো না। একটু এগিয়েই শাহবাগের কাছাকাছি যেতেই দেখতে পেল পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করছে, টিয়ার গ্যাস ছুড়ছে। এরই মধ্যে হঠাৎ তার নজর যায় একজন পুলিশ অফিসারের দিকে, যিনি বন্দুক তাক করে আছেন। বন্দুকের নিশানা বরাবর তাকেই উর্মির চোখ কপালে উঠে গেল। আন্দোলনকারীদের মিছিলে একদম সম্মুখীন সারিতে দাঁড়িয়ে কুজন। দেখেই বোঝা যাচ্ছে সে আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিপদ আঁচ করতে পেরে উর্মি ছুটে গেল সেই দিকে। পুলিশ কর্মকর্তা বন্দুক দিয়ে কুজনকে নিশানা করে গুলি ছুড়েন। উর্মি একদম সঠিক সময়ে এসে কুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার ফলে গুলি তার বুক ভেদ করে যায়। উর্মি লুটিয়ে পড়ে মাটিতে। কুজন উর্মির নাম ধরে চিৎকার করে এগিয়ে আসে, তার মাথা তুলে নিজের কোলে রাখে। উর্মিকে উদ্দেশ্য করে বলে, এখানে কেন? আর এসব কি? উর্মি ধরে আসা কণ্ঠে বলে, আমি আজ ভীষণ খুশি কুজন। তোমার জন্য নিজের জীবন দিতে পারলাম। তুমি বলেছিলে না আমাকে আমি যেন তোমার জীবন থেকে চলে যাই? আজ আমি তোমার ইচ্ছেটা পূরণ করলাম। চুপ, একদম চুপ। কিছু হবে না তোর। আমি এখনই তোকে হাসপাতালে নিয়ে যাব। আমার হাতে আর সময় নেই কুজন। আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে? আমাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দেবে? হ্যাঁ, তুই আমার স্ত্রী উর্মি। মরে গেলেও আমার ক্ষতি নেই। ইহকালে হয়তো আমাদের দুই হৃদয়ের সন্ধি হয়নি, কিন্তু পরকালে নিশ্চয়ই হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে উর্মি মারা গেছে এটা উপলব্ধি করতে পেরে কুজন উর্মির নাম নিয়ে জোরে চিৎকার করে ওঠে। নকশি এই কদিন মেহরাবকে খুব মিস করতে লাগলো। আগে যেই লোকটাকে পছন্দ করতো না, এখন তার বিরহ প্রচণ্ড রকম যন্ত্রণা দিচ্ছে মনে। নকশি একটা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর চোখ দুটো বন্ধ করলো। কিন্তু কি আশ্চর্য, তার চোখে ভেসে উঠল মেহরাবের চেহারা। নকশি নিজেও বুঝতে পারল না এটা কি হলো তার সাথে। তবে সে কি ওই মেহরাব মাফিয়ার প্রেমে পড়ে গেল? ভাবতেই নকশির মনে কেমন জানি করতে লাগলো। সত্যিটা মন মানতেই যেন চায় না। সামান্য পরিমাণে শ্বাস নিয়ে সে বলে উঠল, না, আমি আর এসব
ভাববো না। যতই ওনাকে ভোলার চেষ্টা করি আরও বেশি করে মনে হচ্ছে আমি চলতে থাকলে তো আমি ওনার প্রেমে। কথাটা বলতে গিয়ে থেমে যায় নকশি। তার মুখে হালকা লাজুক হাসি দেখা যায়। নকশি এবার স্বগতিত করতে বাধ্য হয় যে সে মেহরাবের প্রেমে পড়ে গেছে। আরিফ ও মুস্কান উর্মির জানাজা শেষ বাড়ি ফিরল। দুজনই কুজনকে অনেক সান্ত্বনা দিয়েছে নিজেকে ঠিক রাখার। তবে তারা বুঝতে পারছে কুজনের মনের অবস্থা এখন খুব একটা ভালো না। অবশ্য ভালো না হওয়ারই স্বাভাবিক। যা সব ঘটে গেল তাতে যে কারোরই মন খারাপ হবে। কুজন এখন কি ঝক্কির মধ্যে দিয়ে যাচ্ছে যে তার মধ্যে কি চলছে তা বোঝা যায়। তবুও মুস্কান বাড়ি ফিরে কুজনের জন্য হা হুতাশ করতে লাগলো। এরই মধ্যে হঠাৎ সে নিজেই মাথা ঘুরে পড়ে গেল। আরিফ চিন্তায় পড়ে গেল। সাথে সাথেই মুস্কানকে নিয়ে রুমে গেল। ফোন করলো ডক্টরকে। ডক্টর এসে চেক আপ করে বললেন, একটা খুশির খবর আছে। কি খবর? আপনি বাবা হতে চলেছেন। আরিফের মনে যেন খুশির হাওয়া বয়ে গেল। এত খুশির খবর যে সে পাবে সেটা কল্পনাও করেনি সে। মুস্কানও ততক্ষণে জ্ঞান ফিরে আর মোড়া ভেঙে উঠে পড়ে। আরিফ মুস্কানকে জড়িয়ে ধরে বলে, আমাদের জীবনে নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে। আমরা বাবা মা হতে চলেছি। মুস্কান কথাটা শুনে খুব একটা খুশি হতে পারে না। তবে আরিফের মুখ রাখতে মেকি হাসি হাসে। তবে মনে মনে বলে, কিভাবে এখন বাচ্চা নিতে পারি? কেবল আমার মেডিকেলের প্রথম বর্ষ চলছে। এখন বাচ্চা নিলে তো আমার কেরিয়ার ঝুঁকিতে পড়বে। না, আমার এমন কিছু করা যাবে না। আমার এতদিনের স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্নটাই আগে পূরণ করতে হবে। মা তো চাইলে পরেও হওয়া যাবে, কিন্তু একবার বাচ্চা নাও হয়ে গেলে পরে আর ডাক্তার হওয়ার সুযোগ পাবো না। তাই আমি এখনই কোনো বাচ্চা নিতে পারবো না। পরে আরিফের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। নিজের কেরিয়ার বাঁচানোর জন্য এখন আমাকে এমন কিছু করতেই হবে। নকশি মোনালিসার সাথে বসে গল্প করছিল। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করায় এক পর্যায়ে নকশি মোনালিসাকে শুধলো। ভাইয়া কিভাবে মাফিয়া হলো সেটা জানতে চাইছো তো? হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি। আসলে আমাদের দুজনের বাবা ছিলেন একজন কুখ্যাত সাধারণ ব্যবসায়ী, ভীষণ সৎ একজন মানুষ। তিনি একদম সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন, কিন্তু আমরা সেরকম ছিলাম না। আমি আর মম সব সময় আড়ম্বরপূর্ণ জীবন চাইতাম। আর ভাইয়া তো বাবার আদর্শের মানুষ হয়েছিল। ভাইয়া সব সময় বলতো বড় হয়ে অনেক বড় পুলিশ অফিসার হবেন, আর সেই সব প্রস্তুতিও নিচ্ছিল। ভাইয়া অনেক মেধাবী ছাত্র ছিল, পড়াশোনা কমপ্লিট করে পুলিশে জয়েন করার প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। কিন্তু এমন সময় আব্বু এক মাফিয়ার বিরুদ্ধে সাক্ষী দেয়ায় সে তাকে মেরে ফেলে। তা ভীষণ জঘন্যতমভাবে মেরে তার গোশত কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়ালো। কোনো ছেলেরই বাবার এমন অবস্থা মেনে নেওয়া সম্ভব না। ভাইয়াও পারেনি। প্রতিশোধের নেশা ভেসে ওঠে তার মধ্যে, কিন্তু বললেই তো আর এমন বড় লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় না। ভাইয়া আইনের সাহায্য নিতে চায়, কিন্তু পুলিশ ওই বড় মাফিয়ার ভয়ে কিছু করতে পারেনি। মাফিয়া টাকা দিয়ে সব ম্যানেজ করে নিয়ে মিথ্যা গল্প ফাঁদে। এই ঘটনায় ভাইয়ার জীবন বদলে দেয়। ভাইয়া মনে করে আইন, ন্যায়, সততা এসব ভুয়া, এসব ফকিক্কার। তাই তো সে ন্যায় ভুলে প্রতিশোধের জন্য অন্যায়ের পথ বেছে নেয়। ওই মাফিয়ার উপর প্রতিশোধ নিতে নিজেও অন্ধকার জগতে প্রবেশ করে। এক সময় হয়ে ওঠে কুখ্যাত মাফিয়া, গড়ে তোলে নিজের সাম্রাজ্য। এরপর ভাইয়া বাবার মৃত্যুর প্রতিশোধও নেয়, কিন্তু তারপরও এই অন্ধকার জগৎ থেকে ফিরতে পারেনি। কেন পারেনি? এর জন্য সম্পূর্ণ দায়ী মম। ভাইয়া মাফিয়া হয়ে অনেক ধনী হয়ে গেছিল। মম তো বরাবরই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তাই ভাইয়া যখন মাফিয়া হয়ে এত ধনী হয়ে গেল, তখন মন ভাইয়াকে নানা রকমভাবে বোঝাতে লাগলো। তাই ভাইয়া যখন মাফিয়া হয়ে এত ধনী হয়ে গেল, তখন মম ভাইয়াকে নানা রকমভাবে বোঝাতে লাগলো। এমনও বলল যে সে এখন এইসব ছেড়ে দিলে আমাদের পরিবারের উপর, বিশেষ করে আমার উপর বিপদ আসতে পারে। ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসেন, তাই আমার বিপদের আশঙ্কা থেকে এই পথ আর ছাড়েননি। ধীরে ধীরে এই অন্ধকার জগতের সাথে মানিয়ে নিলেন। এক সময় মমের সব ধান্দাবাজি বুঝতে পারলেও তখন আর তার কিছু করারই ছিল না, কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এখন ভাইয়া এই জগতে
এমনভাবে আটকে গেছে যে চাইলেও বের হতে পারবে না। আমি ওনাকে এই অন্ধকার জগৎ থেকে বের করবই, একদম ওনাকে ওনার আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাব, আর এটাই আমার চ্যালেঞ্জ। মুস্কান বাচ্চা নষ্ট করার কথা বলতেই আরিফের সর্বাঙ্গ জ্বলে উঠল। পিতৃত্বের অনুভূতি উপলব্ধি করার আগেই যে এমন কিছু শুনতে হবে সেটা সে ভাবতেই পারেনি। আরিফ মুস্কানের উপর গজরে উঠে বলল, তুমি কি করে এমন কথা বললে? আমার কথাটা মন দিয়ে শুনুন আরিফ, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবুন। আমাদের দুজনের বয়স এখন বাচ্চা নেওয়ার জন্য যথেষ্ট কম। আমার কেরিয়ার পড়ে আছে, রুহিকে একা সামলাতে আমি হিমশিম খাই, সেখানে আরেকটা বাচ্চা হলে আমাদের জন্য সেটা বড় সমস্যা তৈরি করবে। তাই বলে তুমি একটা বাচ্চাকে? দেখুন, এটা কোনো বড় ব্যাপার না, অনেকেই এমন করে, এটা স্বাভাবিক। তাছাড়া আমরা তো চাইলেও পরে আবার বাচ্চা নিতে পারি। আরিফ রাগান্বিত হয়ে বলল, তোমার মন বলে কিছুই নেই? মেয়েরা নাকি মা হওয়ার জন্য অপেক্ষায় থাকে। কত মেয়ে সন্তান জন্ম দিতে পারে না, জন্য প্রতিদিন আল্লাহর দরবারে মাথা ঠুকে থাকে। আর তুমি? থাক, আমি আর কিছু বলবো না। আমার একটাই কথা, আমি এই বাচ্চাটা চাই। তুমি যদি সামলাতে না পারো কোনো ব্যাপার না, প্রয়োজনে আমি সারাদিন বাড়িতে পড়ে থাকবো, তবুও এই বাচ্চাটা আমার চাই। আরিফকে কোনোভাবে বোঝাতে না পেরে মুস্কান হাল ছেড়ে দিল। অতঃপর বলল, মনে রেখো, কিন্তু এই বাচ্চার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে, পরে কিন্তু আমাকে বলতে পারবা না। মেহরাবের ফেরার অপেক্ষায় দিন গুনতে লাগলো নকশি। এরই মধ্যে যে তার পেছন পেছন নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সেটা সে ভাবতেও পারেনি। মেহরাবের মা মালিনী বেগম নকশিকে কোনোভাবেই মেনে নিতে পারেন না, তাই তিনি ষড়যন্ত্র করতে থাকেন কিভাবে নকশিকে মেহরাবের জীবন থেকে সরানো যায়। আর এর থেকে তিনি যোগাযোগ করেন মেহরাবের প্রধান শত্রু বলে বিবেচিত অন্য এক মাফিয়া আমানের সাথে। আমান তো মালিনী বেগমকে নিজের আস্তানায় দেখে খুবই অবাক হয়ে যান। অতঃপর বলে, আপনি আমার শত্রু মেহরাবের মা না? আপনি এখানে কি করছেন? মালিনী বেগম সামান্য হেসে বলেন, তোমার মনে আছে কি না জানি না, কিন্তু তুমি এক সময় আমার কাছে জানতে চেয়েছিলে মেহরাবের কোনো দুর্বলতা আছে কি না, আর এটা বলার বিনিময়ে আমাকে অনেক টাকা অফার করেছিলে। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু সেটা তো অনেক দিন আগের কথা। আর আমার যতদূর মনে পড়ে, আপনি বলেছিলেন আপনার ছেলে মানে মেহরাবের কোনো দুর্বলতা নাই। এতদিন তো ছিল না, কিন্তু এখন আছে। কি সেই দুর্বলতা? ওর স্ত্রী নকশি এখন ওর একমাত্র দুর্বলতা। আমার মনে হয় যদি তুমি নকশিকে কোনোভাবে নিজের বাগে আনতে পারো, তাহলে মেহরাবকে জব্দ করতে পারো। কিন্তু এটা কি এত সহজ হবে? ওই নকশি যদি মেহরাবের সব থেকে বড় দুর্বলতা হয়, তাহলে মেহরাব ওর রক্ষার জন্য কঠিন ব্যবস্থা করে রেখেছে। মেহরাব এখন কিছু জরুরি কাজে শহরের বাইরে আছে, আর এইটাই তোমার জন্য মোক্ষম সুযোগ। তাছাড়া আমি তো আছি তোমাকে হেল্প করার জন্য। সত্যি বলছেন তো? আমাদের সাথে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবেন না। আমি তেমন কিছুই করব না, শুধু আমার অ্যাকাউন্টে একটু বেশি টাকা ঢুকিয়ে দিও, তাহলে আমি খুশি। বলেই দাঁত কেলিয়ে হাসেন আর মনে মনে বলেন, এভাবে এক ঢিলে দুই পাখি মারবো আমি। ওই নকশকেও পথ থেকে সরাবো, টাকাও পাবো, আবার মেহরাবও আমাকে অপমান করার উপযুক্ত জবাব পাবে। এই কয়েকদিন মোনালিসার সাথে বেশ ভাব হয়ে গেছে নকশির, তাই তো দুই ননদ বৌদি মিলে এখন একসাথে গল্প করছে। তাদের এই গল্পের মাঝে হঠাৎ ঢুকে পড়েন মালিনী বেগম। তিনি এসেই বলেন, কি এত গল্প করছো তোমরা? মালিনী বেগমকে দেখে নকশি চুপ হয়ে যায়। কেন জানি না, তার কাছে মালিনী বেগমকে খুব একটা সুবিধার মনে হয় না। মোনালিসা নিজের মায়ের উদ্দেশ্যে বলে, মম, তুমিও এসে আমাদের সাথে যোগ দাও না। জানো, ভাবি না অনেক কিছু জানে, ভাবির সাথে গল্প করে অনেক মজা। তাই নাকি? কিন্তু তোমার ভাবি তো মনে হয় আমার উপস্থিতিতে খুব একটা খুশি হয়নি। নকশির সাথে সাথেই বলে ওঠে, না না, তেমনটা নয়, আমি আসলে সেরকম কিছু ভাবিনি। আপনি চাইলে আমাদের আড্ডায় যোগ দিতেই পারেন।
মালিনী বেগম নাটক করে বলেন, আমি জানি শুরুর দিকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমি ভেবেছিলাম তুমি আমার ছেলের যোগ্য নও, সেই থেকেই আমি এমন করে ফেলেছি। তুমি এই বিষয়টা নিয়ে আমার উপর রাগ করে থেকো না। আমি এমনটা ভাবিনি। আমাদের সম্পর্কটা স্বাভাবিক শাশুড়ি বৌমার মতো করতে চাই আমি। মালিনী বেগমের কথায় নকশি মোনালিসা দুজনেই খুব খুশি হয়। তাদের দুজনের কাছেই মনে হয় সবটা এখন ভালোর দিকে যাচ্ছে। যদি তারা মালিনী বেগমের মনে লুকিয়ে থাকা জঘন্য পরিকল্পনার ব্যাপারে জানতো, তাহলে হয়তো এমন ভাবনা থেকে বেরিয়ে আসতো। পরের দিন মোনালিসা তার বান্ধবীদের সাথে বাইরে আড্ডা দিতে চলে যায়। এই সুযোগটাকেই কাজে লাগায় মালিনী বেগম। নকশির সাথে দেখা করে তাকে বলে, এখানে বাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে, চলো না দুজন শাশুড়ি বৌমা মিলে বাইরে থেকে কোথাও ঘুরে আসি। নকশিও এভাবে বাড়ির চার দেয়ালের মধ্যে থাকতে ভালো লাগছিল না, তাই সেও মালিনী বেগমের সাথে একমত জানিয়ে বলে। হ্যাঁ, দুজনে বেরোতে চাইলে কুদ্দুস তাদের দেখে বলে। আপনারা কোথায় যাচ্ছেন? মালিনী বেগম বিরক্ত হয়ে বলেন, আমরা দুজন একটু বাইরে ঘুরতে যাচ্ছি। কেন, তোর কোনো অসুবিধা আছে? না ম্যাডাম, আমার আবার কি অসুবিধা? কিন্তু বস তো আমায় বলে গেছে ওনার স্ত্রীকে সবসময় নজরে রাখতে আর পাহারা দিতে। তাই আপনারা যেখানে যাবেন আমিও সেখানে যাব। তোকে আমাদের সাথে আসতে হবে না কুদ্দুস। আমরা দুজন শাশুড়ি বৌমা একটু ঘুরতে যাব, সেখানেও গার্ড থাকবে। এইটা একদম ভালো লাগবে না। নকশি, তোমার কি ভালো লাগবে? নকশিরও এটা ভালো লাগে না, তাই সে বলে, হ্যাঁ, আমিও চাই না আপনি আমাদের সাথে আসুন, আমরা দুজনেই যাব। কিন্তু মেহবার স্যার, ওকে আমি ম্যানেজ করে নেব। কুদ্দুস আর কোনো বাধা প্রদান করে না। ঘুরতে ঘুরতে একটা নির্জন নিরিবিলি জায়গায় চলে আসে দুজনে। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে নকশি মালিনী বেগমকে বলে, এখন মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। মালিনী বেগম উচ্চস্বরে হাসতে থাকেন। হাসতে হাসতে বলেন, তোর আর ফেরা হবে না। ওইদিকে তাকিয়ে দেখ তোকে নেওয়ার জন্য কারা এসেছে। নকশি পাশে তাকাতেই দেখতে পায় কিছু বন্দুকধারী লোক। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের মধ্যে থেকে আমান বলে ওঠে, এই তাহলে মেহরাবের সব থেকে দুর্বলতা। এবার আমাকে আমার যোগ্য অ্যামাউন্ট দাও। এত কাঁচা খেলোয়াড় যে আমি নই। তোরা সবাই এদের দুজনকে তুলে নে। আবার ওই মেহরাবকে আমি চরম ভাবে জব্দ করতে পারবো, কারণ ওর মা এবং স্ত্রী দুজনেই আমাদের নাগালে। তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ আমান। মানুষ ঠকানো আমার বলেই বিকট হাসি দেয় আমান। অতঃপর তারা জোরপূর্বক নকশি আর মালিনী বেগমকে ধরে নিয়ে যায়। মেহরাব বাড়িতে ফিরে নকশিকে দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে কুদ্দুসকে ডেকে জিজ্ঞাসা করে, নকশি কোথায়? ভাবি তো আপনার মায়ের সাথে ঘুরতে গেছে। হোয়াট? তুমি ওদের একা ছাড়লে কেন? তোকে না বলেছিলাম নকশিকে সবসময় পাহারায় রাখতে? আমি যেতে দিতে চাইনি, ওনারাই জোর। এর মধ্যে মেহরাবের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করেই আমন অট্টহাসিতে হেসে দিয়ে বলে, তোর মা আর বউ আমার কবজায় আছে। যদি তাদের বাঁচাতে চাস তো চলে আয় আমার আস্তানায়। ইউ কাওয়ার্ড! ওদের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। চিন্তা করিস না, ওদের কিছু করব না। তার বিনিময়ে তোকে নিজেকে স্যালেন্ডার করতে হবে। বলেই আমান ফোন রেখে দেয়। নকশি চিৎকার করে বলে, একবার শুধু মেহরাবকে আসতে দে, তারপর তোদের সবাইকে উচিত শিক্ষা দেবে। আমান অট্টহাসিতে ফেটে পড়ে বলে, আজ আমি তোদের সবাইকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করব, শুধু দেখে যা। মেহরাব হাজির হয়েছে আমানের আস্তানায়। সাথে এনেছে নিজের গ্যাংয়ের সকল সদস্যদের নিয়ে।
মেহরাব আজ আমানকে দেখিয়ে দিতে চায় মৌচাকে ঢিল মারলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু আমানের আস্তানায় এসে সে হতবাক হয়ে যায়, কারণ জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল। রাগে মেহরাবের হাত পায়ের রক টনটনে হয়ে যায়। এই মুহূর্তে আমানকে হাতের কাছে পেলে সে যে কি করতো সেটা সে নিজেও ভালো জানে না। মেহরাবের এমন ভাবনার মধ্যে তার ফোনে কল দেয় আমান। মেহরাব ফোনটা রিসিভ করে চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, কোথায় তুই? কুল কুল মাই ডিয়ার এনিমি, এত উত্তেজিত হতে নেই। এত উত্তেজনা হার্টের জন্য ভালো না। শোন, আমার মা ও স্ত্রীর গায়ে যদি একটা আঁচড় পড়ে, বিলিভ মি, আমি তোকে একদম শেষ করে দেব। তোর মা আর বউয়ের কিছু হবে না, কিন্তু সেই জন্য তোকে আমার কথা মানতে হবে। শুয়োরের বাচ্চা, আমাকে লাগিয়ে দিয়ে কোনো লাভ নেই। তোকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, দ্রুত সেখানে চলে আয়। আর হ্যাঁ, একদম একা আসবি, কাউকে সাথে নিবি না। কোনো চালাকি করার কথা মাথাতেও আনবি না, তা না হলে তোকে খালাস করে দেবো। মেহরাব ফোনটা রেখে দেয়। অতঃপর নিজের গ্যাংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই এখানেই থাকো, আমি আমার মা ও বউকে উদ্ধার করতে যাচ্ছি। কুদ্দুস সাথে সাথে আপত্তি জানিয়ে বলে ওঠে, এসব আপনি কি বলছেন বস? আমরা এভাবে একা একা আপনাকে যেতে দিতে পারি না। কুদ্দুস, আমি যা বলেছি তাই শোন, জেদ করিস না। ওই আমান বলেছে আমাকে একা যেতে, না হলে ওদের কোনো ক্ষতি করে দেবে। কিন্তু বস, আপনি একা গেলে ওদের সাথে কিভাবে পেরে উঠবেন? আমার সামর্থ্য সম্পর্কে কি তোর কোনো ধারণা নেই? তুই কি আমাকে দুর্বল ভেবেছিস নাকি? আমি চাইলে অনেক কিছু করতে পারি, তাও সম্পূর্ণ একা। আমি জানি বস, কিন্তু কোনো কিন্তু না, এটা আমার একা লড়াই, আর আমি একাই লড়ব। আমান সব দুষ্ট পরিকল্পনা করেই রেখেছে, এখন শুধু মেহরাবের আশার পালা। তারপরই সে নিজের চাল চালবে। এতদিনে নিজের চিরশত্রুকে যোগ্য জবাব দিতে পারবে ভেবে আনন্দে নেচে উঠল আমানের মন। তার গ্যাংয়ের একজন সদস্য এসে তাকে খবর দিল, বস, এই মেহেরাব এদিকে আসছে। আমান নিজের হাতে একটি রিভলভার নিয়ে অট্টহাসি দিয়ে বলে, আসতে দে ওকে, আজই ওর শেষ দিন হবে। এর মধ্যে মেহরাব প্রবেশ করে আমানের ডেরায়। সে এসেই হুঙ্কার দিয়ে বলে ওঠে, কাপুরুষ, কোথায় তুই? আমান মেহরাবের সামনে উপস্থিত হয়। বিকট হেসে বলে, এই তো টিয়া, এখানে আমি। তোকে তো আমি। বলেই মেহরাব আমানের কলার চেপে ধরে। আমান কলার ছাড়িয়ে নিয়ে বলে, একদম বাড়াবাড়ি করবি না, না হলে তোর মা ও বউ মরবে। মেহরাব সরে আসে, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মুস্কান আজ মেডিকেলে যেয়েই দেখতে পায় গাইনি বিভাগের সামনে বেশ জটলা। সে এগিয়ে যেতেই দেখতে পায় একজন মহিলা বেশ কান্নাকাটি করছে। তাকে সামলানোর চেষ্টায় ব্যস্ত তার পরিবারের সদস্যরা। মুস্কান ব্যাপারটা ঠাঁইসহ করতে পারে না। এর মধ্যেই একজন নার্স এসে মহিলার স্বামীকে বলে, ম্যাডাম আপনাদের ডাকছে, আপনারা ভিতরে চলুন। আমি কোথাও যাব না, আমি কোথাও গেলে ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। অনেক জোরাজোরি করা হলেও মহিলাকে কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব হয় না। অবশেষে তার স্বামী বাধ্য হয়ে তাকে নিয়ে প্রস্থান করলো। জট কাটলে মুস্কান সেই নার্সের কাছে গিয়ে শুধায়, এখানে কি হয়েছিল? ওই মহিলার এমন রিয়াক্ট করছিল কেন? আসলে ওনার প্রেগনেন্সিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার ফলে সন্তান জন্ম দেওয়ার পরে ওনার মৃত্যু ঝুঁকি আছে। এই জন্য ডাক্তার ম্যাডাম ওনাকে বাচ্চাটা নষ্ট করার পরামর্শ দিয়েছিল, আর এটাই উনি মানতে চাইছেন না। ওনার একটাই কথা, উনি মরে গেলে মরবেন, তবু নিজের বাচ্চার কোনো ক্ষতি হতে দিবেন না। সত্যি একেই বলে মা, যারা নিজেদের সন্তানের জন্য নিজের জীবন দিতেও দুবার ভাবেন না। এতটুকু বলেই নার্সটি চলে যায়। তিনি চলে যেতেই মুস্কান তার বলা কথাগুলোই ভাবতে থাকে। অতঃপর নিজের পেটের ওপর হাত রাখে। তার বিবেক তাকে প্রশ্ন করে,
যেখানে মানুষ নিজের সন্তানের জন্য নিজের জীবন বলি দিতে দুবার ভাবে না, সেখানে সে সামান্য ক্যারিয়ারের জন্য নিজের বাচ্চার জীবন বলি দিতে চাইছিল। নিজের ওপর ঘেন্না জন্মায় মুস্কানের। সে নিজের পেটের ওপর মৃদুভাবে স্পর্শ করে, অতঃপর স্বর্গোক্তি করে বলে, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর মা, নিজের ভুল বুঝে গেছি। আমি এখন অবশ্যই তোকে পৃথিবীতে আনবো। নিজের মাকে তুই ক্ষমা করে দিস না। এখন আরিফের কাছেও আমাকে ক্ষমা চাইতে হবে। আমান মেহেরাবের মাথায় বন্দুক তাক করলো, অতঃপর বলল, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ। মেহেরাব সুযোগ বুঝে বন্দুকটা কেড়ে নিল, অতঃপর নির্বিচারে গুলি করতে লাগলো আমানের গ্যাংয়ের সব সদস্যদের ওপর। কুদ্দুস ততক্ষণে মেহেরাবের গ্যাংয়ের বাকি সদস্যদের নিয়ে হাজির হয়। দুই পক্ষের মধ্যে দুর্ধর্ষ লড়াই চলতে থাকে। অবশেষে যখন আমানের দল হারতে বসে, তখন আমান একটা জঘন্য চাল চালে। সবাই অলক্ষ্য বন্দুক তুলে নিয়ে সে সেই স্থানে যায় যেখানে নকশি আর মালিনী বেগমকে বন্ধক করে রাখা হয়েছে। সবার নজর এড়ালেও মেহেরাবের তীক্ষ্ণ নজর এড়াতে ব্যর্থ হয় সে। মেহেরাব কিছু সময়ের মধ্যেই আমানকে দেখে তার পেছনে যেতে থাকে। আমান দৌড়ে গিয়ে প্রথমে মালিনী বেগমের দিকে বন্দুক তাক করলো, বলল, আমি যদি আজ মরে যাই তো আমার আগে ওই মেহরাবের পুরো পরিবারকে শেষ করে দিয়ে তারপর মরবো। বলে গুলি চালিয়ে দেয় মালিনী বেগমের দিকে। মালিনী বেগমের বুক ভেদ করে যায় গুলি। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর যখন সে নকশিকে গুলি করতে যাবে, তার আগে মেহরাব চলে আসে এবং গুলি করে আমানের মাথার খুলি উড়িয়ে দেয়। আমান সাথে সাথেই মারা যায়। মেহরাব গিয়ে নকশিকে বন্দি দশা থেকে মুক্ত করে। এরপরই তার নজর পড়ে মালিনী বেগমের দিকে। সে দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গিয়ে বসে পড়ে। মালিনী বেগম অনেক কষ্টে নিজের হাত দুটো জোর করে ক্ষীণ কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দিও মেহরাব, আমি অনেক অন্যায় করেছি। আমার জন্য তুমি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যেতে পারোনি। আর আমি নকশির ক্ষতি করার জন্য ওই আমানের সাহায্য নিয়েছিলাম, কিন্তু দেখো আমি নিজের অন্যায়ের শাস্তি পেয়ে গেলাম। পারলে ক্ষমা করে দিও। বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেহরাব নির্লিপ্ত চেয়ে রয়। হাজার হোক মা তো, তার চোখ দিয়ে নীরবেই জল ঝরতে থাকে। এক সপ্তাহ পর নকশি খেয়াল করেছে সেই দিনের ওই ঘটনার পর থেকে মেহরাব অনেক বদলে গেছে। আগে মেহরাব সব সময় নকশির সাথে কথা বলার চেষ্টা করত, নকশির অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করত, কিন্তু এখন কেমন জানি এড়িয়ে চলে। নকশির এই রহস্যের ভেদ করতে চায়। তাই আজ সে সিদ্ধান্ত নিয়েছে মেহরাবকে এই বিষয়ে প্রশ্ন করবে। তবে নকশিকে কিছু করতে হলো না। মেহরাব আজ নিজের থেকেই নকশির কাছে এলো, অতঃপর নকশির দিকে একটা পেপার এগিয়ে দিল। নকশি জিজ্ঞাসা করলো, এটা কি? ডিভোর্স পেপারস। মানে এটার মানে কি? তুমি জিতে গেলে নকশি। তুমি বলেছিলে না আমি নিজে থেকে তোমায় মুক্তি দেব, দেখো ঠিক তাই হলো। আমি এখন তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দিতে চাই। কিন্তু আমি মুক্তি চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। সেটা আর সম্ভব না। তুমি সই করে দাও। আপনি কি সত্যি আমায় ডিভোর্স দিতে চান? হ্যাঁ সত্যিই। আমার প্রতি কি আপনার কোনো ভালোবাসা নেই? প্রশ্নই ওঠে না। নকশির চোখে জল চলে আসে। মেহরাব নকশির দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিলে সে নিজের বুকে পাথর চেপে ডিভোর্স পেপারটা হাতে তুলে নেয়। চাপা আর্তনাদের আড়ালে রেখে সামান্য হাসার চেষ্টা করে। মিলিয়ে আসা কণ্ঠে বলে, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই না, কিন্তু বেহায়ের মতো জোর করে আপনার জীবনেও পড়ে থাকতেও আমি পারবো না। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আর কখনো আপনার কাছে ফিরবো না, চলে যাবো এখান থেকে। কিন্তু প্লিজ আপনি আমাকে ডিভোর্স দিতে চাইবেন না। আমি আজীবন আপনার স্ত্রী হয়ে থাকতে চাই। মেয়েরা হঠাৎ অস্থির হয়ে উঠল। শক্ত সামর্থ্য পুরুষটির বুকে উথাল পাথাল ঝড় উঠল। নকশির প্রতি তৈরি হওয়া অনুভূতিগুলো তাকে করে দিল দুর্বল। তবে সে নিজের গাম্ভীর্য বজায় রাখল, ভেঙে যেতে দিল না নিজেকে, বরঞ্চ কিছু কঠিন কথা ছুড়ে দিল নকশির দিকে। বেশ ব্যঙ্গাত্মক স্বরে বলল,
তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে আমাকে তোমার সহ্য হয় না, আমার সাথে থাকতে চাও না, আমাকে নাকি ডিভোর্স দিতে বাধ্য করবে, এই চ্যালেঞ্জও দিয়েছিলে। তাহলে এখন যখন আমি তোমায় জিতিয়ে দিতে চাইছি তখন পিছুপা হচ্ছ কেন? নকশি পুনরায় হাসল, মলিন সেই হাসি। এই মলিন হাসি দিয়েই সে বলল, সবসময় কেন জিততে হবে? ধরুন এবার আমি হেরে গেলাম, হেরে গিয়েও জিতে গেলাম। বলেই মেহরাবের সামনে থেকে চলে আসতে নেয়, নিজের চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে নেয় সন্তপনে, নিজের কিছু জামা কাপড় আর জরুরি জিনিস গুছিয়ে নেয়, বের হয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার পূর্বেই দেখা করে মেহরাবের দিকে, মেহরাবের উদ্দেশ্যে বলে, আপনার কাছে একটা অনুরোধ করব। নির্লিপ্ত আবেদন ফেরাতে পারল না মেহরাব, শান্তভাবে বলল, যা বলার বলো। আপনি তো নিজেই আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আজ আমাকে আবার আমার বাসায় রেখে আসবেন প্লিজ। আমি পারবো না। ধরে নিন এটা আমার আপনার কাছে চাওয়ার শেষ ইচ্ছা। আর ফেরাতে পারল না মেহরাব, বলল, ঠিক আছে চলো। তোমরা কি কোথাও যাচ্ছ? নকশি বলে দিল, হ্যাঁ, আমি আজ চিরকালের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো মোনালিসা। মোনালিসা হতবাক হয়ে গেল, মেহরাবের দিকে তাকিয়ে বলল, ভাবি, এসব কি বলছে ভাইয়া? তুমি কোথায় রেখে আসছো ভাবিকে? ও একদম ঠিক বলেছে, আমি ওকে ওর বাসায় রেখে আসতে যাচ্ছি। তুমি এটা কিভাবে করতে পারো ভাইয়া? আমি এমনটাই করব। আমি ওকে কখনো পছন্দ করতাম না, এতদিন ওকে শিক্ষা দেওয়ার জন্য রেখেছিলাম। আমি ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, যেদিন ও আমাকে ভালোবাসবে। আজ সেই দিন এসে গেছে, আমার সংকল্প পূরণ হয়েছে, তাই আমার আর প্রয়োজন নেই ওকে। মোনালিসা হতবাক হলো, নকশির মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না, বরং সে মোনালিসাকে বলল, তুমি আর এই নিয়ে কথা বাড়িও না মোনালিসা, নিজের খেয়াল রেখো। বলে সে বাইরের দিকে পা বাড়ালো। মোনালিসা ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। মম আমাদের ছেড়ে চলে গেল, আজ তুমি ভাবিকেও দূরে ঠেলে দিলে। দেখবে কিছুদিন পর আমিও তোমাকে ছেড়ে চলে যাব, তারপর তুমি একা তোমার এই সাম্রাজ্য ভোগ করো। এটাই ডিজার্ভ করো তুমি, কারো ভালোবাসা তুমি ডিজার্ভ করো না। বলে হনহন করে নিজের রুমের দিকে ছুটে যায় মোনালিসা। মেহরাব হতবাক হয়ে তাকিয়ে থাকে। নকশিদের গ্রামের বাড়িতে এসে গাড়ি থামায় মেহরাব, অতঃপর নকশিকে উদ্দেশ্য করে বলে, এসে গেছে তোমার বাড়ি, নেমে পড়ো। নকশি গাড়ি থেকে নামে। মেহরাব নকশিকে আবারও বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের বাড়িতে যাও, গো অ্যাহেড। আপনাকে একটা লাস্ট রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? আপনি আগে গাড়ি থেকে নামুন। মেহরাব বিনা বাক্য ব্যয়ে গাড়ি থেকে নামে। নকশি কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তাকে গভীর আলিঙ্গনে সিক্ত করে তোলে। এই পর্যায়ে আর শক্ত থাকতে পারে না, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় বেচারি মেয়েটার। নকশি শেষবারের মতো অনুরোধ করে বলে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমাকে নিজের লাইফে সামান্য একটু জায়গা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? দ্রুত নকশিকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, অনেক সমস্যা, আমি কখনোই তোমাকে চাইনি। বলেই নিজের গাড়িতে উঠে বসে সে। গাড়ি স্টার্ট করার আগেই পুনরায় একবার তাকায় নকশির দিকে। নকশি তো তার দিকে তাকিয়েছিল, অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে বিদায় নেয়। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি খইলাতে মুতারে আয়না দে, আমার মাথার বেনি খইলাতে মুতারে আয়না দে, প্রাণ সখী রে ওই কদম্ব তলে বংশী বাজায় কে, বসন্ত বাতাসে সহি গো
বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে। মুস্কান দফায় দফায় আরিফের সাথে কথা বলার চেষ্টা করে চলেছে, কিন্তু আরিফ সমানে তাকে এড়িয়ে চলছে। অবশেষে মুস্কান আরিফকে আটকে দিয়ে বলে, আমার কিছু কথা শোন প্লিজ। হ্যাঁ বলো, তোমার কি বলার আছে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? আর তুমি? কিন্তু কেন? আমি সত্যি অনেক ভুল করে ফেলেছি। আমার চিন্তা ভাবনা এত নিট ছিল না, যার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি এই বাচ্চাকে চাই আরিফ, আমি একটা সুখী ফ্যামিলি চাই। আরিফ আচমকা জড়িয়ে ধরে মুস্কানকে। সে বলে, আমি তোমার থেকে এটা শোনার অপেক্ষাতেই ছিলাম মুস্কান। আমি জানতাম তুমি এক সময় না এক সময় নিজের ভুলটা ঠিকই অনুধাবন করতে পারবে। এই ত্রুটিপূর্ণ মুস্কানকে যে তুমি নিজের লাইফে সুযোগ দিয়েছ, এতেই আমি কৃতজ্ঞ আরিফ। ভুল সবাই করে, পারফেক্ট তো দুনিয়ায় কেউ নয় মুস্কান। এর মধ্যে যারা নিজেদের ভুলগুলোকে ফুল বানিয়ে জীবনকে সুন্দর বানাতে চায় তারাই তো সফল। তুমি সেরকম একজন। তাছাড়া তুমি তো আমার হৃদয় জায়গা করে নিয়েছো। তোমাকে সেই হৃদয় থেকে বের করা যে অসম্ভব। মুস্কান লাজুক হাসে। এর মধ্যে রুহি কেঁদে উঠলে তাকে কোলে তুলে নেয়। আরিফ মুস্কানের সুখী পরিবার পূর্ণতা পায়। কয়েক মাস পর নকশি নিজের বাড়িতে বসে নিজের মায়ের সাথে পিঠা বানাচ্ছিল। শীতের আবহাওয়া বয়ে যাচ্ছে চারিদিকে। শীতল আবহাওয়ায় মুক্ত চারপাশের সব কিছু। নকশি পিঠা বানিয়ে নিজের বাবার জন্য নিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎই বলিষ্ঠ এক দেহের সাথে ধাক্কা খায় সে। চোখ তুলে তাকাতেই মেহরাবের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পায়। নকশি তাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে পারে। মেহরাব নকশির হাতটা ধরে ফেলে, আচমকা কাছে টেনে নেয়। নকশি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, কি হচ্ছেটা কি? আপনি কেন এসেছেন? যেই রমণী আমার হৃদয়ে স্থান নিয়েছে, যার সাথে আমার হৃদয়ের সন্ধি ঘটেছে, তাকে ফিরিয়ে নিতে এসেছি। আমি যাব না। আমার একটা আত্মসম্মান, যখন ইচ্ছে আমাকে দূরে ছুড়ে ফেলবেন আর যখন খুশি কাছে টেনে নেবেন। এমন তো হতে পারে না। আমার কথাটা শোনো, আমার কিছু সময়ের দরকার ছিল। তুমি আমার কাছে কতটা দামি, কতটা অমূল্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। চোখের সামনে নিজের মাকে মরতে দেখে তোমাকে হারানোর ভয় জন্ম নেয় আমার বুকে। সেই কারণেই তো তোমাকে সব বিপদ থেকে দূরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমাকে প্রবল ভালোবাসার পরেও তোমার থেকে দূরে থেকেছি। আমার এই আত্মত্যাগের সামান্য প্রতিদান দাও। চলো আমার সাথে। জানো, এই কয়েক মাসে আমি দূরে সরে এসেছি সব রকম অপকর্ম থেকে। এটা এতটাও সহজ ছিল না, কিন্তু আমি পেরেছি। এখন তোমাকে আর মোনালিসাকে নিয়ে ঢাকা শহরে যেতে চাই। সেখানে গিয়ে নতুন করে সংসার সাজাতে চাই। যাবে তো? অবশ্যই। দুজনের মুখে তৃপ্তির হাসি, ভালোবাসা পূর্ণতা পাওয়ার হাসি, দুজনের হৃদয়ের সন্ধির হাসি। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। শেষটা তোমাদের কীরকম লাগলো সেটাও জানাবে। আর হ্যাঁ, নেক্সট যে গল্পটা আসছে সেটা আরও সুন্দর, ঠিক আছে? আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম গল্প পছন্দ। তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো? অনুর ডায়েরির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।